ওকে, আমরা যখন ফাইনাল পরীক্ষায় যাব তখন দেখবেন সেম টাইপসের এই কোশ্চেনগুলোই এই কোশ্চেনের মতো করেই মানে এইভাবেই কোশ্চেনগুলো আসবে। রিডিং এর জন্য প্যাসেজ মানে প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। আমরা ক্যামব্রিজের যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, ক্যামব্রিজে যেমন হচ্ছে প্যাসেজ 1টা একটু সহজ হয়, এখানে হচ্ছে ট্রু ফলস নট গিভেন কিংবা ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে। প্যাসেজ 2তেও হচ্ছে ধরেন আমরা ক্যামব্রিজের যেরকম দেখতেছি যে একটা সামারি কমপ্লিশন বা সেন্টেন্স কমপ্লিশন বা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং বা লিস্ট অফ হেডিংস। সো আপনি ফাইনাল এক্সামে যেও এই টাইপসের কোশ্চেন গুলোই দেখবেন। এবং হচ্ছে প্যাসেজ 3তে যেটা থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অথবা ইয়েস নো নট গিভেন অথবা হচ্ছে ধরেন নেম ম্যাচিং। সো ঘুরে ফিরে এই কয়েকটা কোশ্চেন টাইপসই বারবার আসে। সো আমাদের যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে প্যাসেজ 1। প্যাসেজ 1-এ এর আগে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করেছিলাম, কিছু ধারণা দিয়েছিলাম। আরেকটা হচ্ছে প্যাসেজ 1-এর ট্রু ফলস নট গিভেন, যেটা অধিকতর সহজ হয়ে থাকে এবং নাম্বার উঠানো অন্যগুলোর চেয়ে কম্পারেটিভলি ইজি। সো আমরা এই প্যাসেজ 1টা এমন ভাবে সলভ করতে হবে এবং এমন ভাবে শিখতে হবে অ্যাটলিস্ট এই 13টা থেকে যেন আমাদের ভুল না যায়। অ্যাটলিস্ট এই 13টার মধ্যে ধরেন আমাদের যদি 10-12টা 10-11টা হয়, আর বাকি যে দুইটা প্যাসেজ থাকবে, আমরা জানি প্যাসেজ 3 কঠিন, আমরা জানি প্যাসেজ 2টাও একটু কঠিন প্যাসেজ 1-এর চেয়ে। সো প্যাসেজ 1টাকে যদি আমরা টার্গেট করি এবং এখান থেকে 13টার মধ্যে যদি 10টা 11টা হয়, তাহলে দেখবেন আমাদের যাদের 6.5 টার্গেট অথবা হচ্ছে 6 হয় হচ্ছে 23-তে, আমরা আগেই বলেছি, আর 6.5 হচ্ছে 26 বা 27 হলে, আর 30 যদি হয় তাহলে হচ্ছে 7। তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমাদের প্যাসেজ 1-এ দেখেন সবসময় এই টাইপসের কোশ্চেনই থাকবে, খুব রেয়ার কেসে হয় যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অথবা ট্রু ফলস নট গিভেন না থাকে। আমাদের রিসেন্ট যারা স্টুডেন্ট যত পরীক্ষা দিয়েছে বা আগেও যারা পরীক্ষা দিয়েছে বা আমি নিজেও যখন পরীক্ষা দিয়েছি এই টাইপসের কোশ্চেনই পেয়েছি। তাহলে আমাদের নিয়মটা কি হবে, ধরেন আপনি ফাইনাল পরীক্ষায় এরকম একটা কোশ্চেন পেলেন, আপনার ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজটা হচ্ছে শুধুমাত্র আপনার হেডিংটা পড়া। আপনি এখান থেকে আমরা হেডিংটা যদি পড়ে ফেলি, দ্য হোয়াইট হর্স অফ উফিংটন। আচ্ছা, উফিংটন মানে কি? উচ্চারণটা কঠিন, যেহেতু দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল, তার মানে এটা একটা প্রপার নাউন, কোন একটা জায়গার হোয়াইট হর্স। তার মানে যে যে নামগুলো নাম থাকবে অথবা হচ্ছে কোনো একটা মানুষের নাম, জায়গার নাম, যেগুলোর মিনিং হয় না, সো এই ওয়ার্ডগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট একটা নাম, সেটা যে কোনো জায়গারই হোক, আমাদের সেটা কোনো আপত্তি নাই। ওকে, এরপরে দেখেন যে শুধুমাত্র আমরা হেডিংটা পড়লাম, শুধুমাত্র আমরা হেডিংটা পড়লাম, জিটিতেও তাই, যে ট্রু ফলস নট গিভেন, যেটা আপনার প্যাসেজ 1 বা প্যাসেজ 2-তে যেগুলো থাকে অধিকাংশ সময়ই এই একাডেমিক প্যাসেজ 1-এর চেয়েও ওগুলো আরো সহজ থাকে, কিন্তু জিটি প্যাসেজ 3-তে আবার কঠিন থাকে, যেগুলো প্রায় একাডেমিকের মতোই। সো একাডেমিকের এইগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, জিটিতে পার্ট 3-তে আপনার ব্যাপকভাবে হেল্প হবে। আর জিটির প্যাসেজ 1 প্যাসেজ 2 তো আপনি পারবেনই, আর ওটাও তো সহজ, তো ওটা তো আছেই। তাহলে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে কি, জাস্ট হেডিংটা পড়া। হেডিংটা আমরা পড়লাম, দ্য হোয়াইট হর্স অফ উফিংটন, উফিংটন এন্ড হোয়াইট হর্স, শেষ, এখানকার কাজ শেষ। এরপর আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে কোশ্চেন পড়া। দেখেন আমি আপনাদেরকে আমাদের মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে আমাদের ক্লাসের এটার পিডিএফ দিয়ে দিছি, যে আমাদের যেখান থেকে আজকে ক্লাস হচ্ছে, যে একাডেমিক ক্যামব্রিজ একাডেমিক 16 টেস্ট 2 প্যাসেজ 1 কোশ্চেন নাম্বার 1 to 8। এই যে ক্যামব্রিজ 16 টেস্ট 2 প্যাসেজ 1 কোশ্চেন নাম্বার 1 to 8, এইটারও এটাও হচ্ছে ধরেন আমাদের সবারই এই সম্পর্কে ধারণা আছে, দুই একজনের হয়তো নাও থাকতে পারে, যে আমরা জানি ক্যামব্রিজের প্রত্যেকটা বইয়ে 4টা করে টেস্ট আছে এবং প্রত্যেকটা টেস্টে আমরা জানি রিডিং এর জন্য 3টা করে প্যাসেজ থাকে। সো এটা হচ্ছে বই হচ্ছে ক্যামব্রিজ 16, টেস্ট হচ্ছে 4টা টেস্টের মধ্যে 2 নাম্বার টেস্ট, এবং প্রত্যেকটা টেস্টে 3টা করে প্যাসেজ থাকে, এটা হচ্ছে প্যাসেজ 1, আর কোশ্চেন নাম্বার হচ্ছে 1 to 8। এবং আপনি যদি বইগুলো একটু খেয়াল করে দেখেন এবং প্র্যাকটিস ব্যাচে তো আমরা পড়াবোই ক্যামব্রিজের 11 থেকে 16, তখন আবার দেখতে পারবেন প্রত্যেকটা বইয়েই একদম প্যাসেজ 1-এ জাস্ট হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু ফলস নট গিভেন। সো এখান থেকে কোনোভাবেই ভুল করা যাবে না।
তাহলে ডিরেক্ট আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে কি হেডিং পড়া, সেকেন্ড কাজটা হচ্ছে কি আমাদের কোশ্চেন পড়া, সেকেন্ড কাজ হচ্ছে কোশ্চেন পড়া। দেখেন কত বড় আমাদের হচ্ছে প্যাসেজটা, কিন্তু পুরো প্যাসেজ আমার জানার বোঝার কোনো দরকার নেই, আমাকে নির্দিষ্ট ওয়েতে আগাতে হবে যে শুধুমাত্র এই ট্রু ফলস, এখানে ফার্স্ট কোশ্চেনটা কি এসেছে, ট্রু ফলস নট গিভেন, তাহলে ট্রু ফলস নট গিভেন এই কথাটা 1000 বার থাকুক, এগুলো আমাদের পড়ার কোনো দরকার নাই, এগুলো সবসময় সেম থাকে, জাস্ট একটু চোখ বুলাবেন যে এটা ট্রু ফলস নট গিভেন না, ট্রু ফলস নট গিভেন কি না। কখনো ট্রু এর জায়গায় বলবে না যে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, মানে যেটা সত্য সেটাই ট্রু, যেটা যেটা মিথ্যা সেটা ফলস, যেটা একদমই থাকবে না সেটা হচ্ছে নট গিভেন। আমি স্টেপ বাই স্টেপ আরো আগাচ্ছি যে কখন নট গিভেন হবে, কখন ট্রু হবে আর কখন ফলস হবে। একটু সংক্ষেপে বলে নেই, পরে আবার এটাকে প্যারাফ্রেজ করব বা রিপিট করব। সেটা হচ্ছে ট্রু মানে হচ্ছে এমন একটা ইনফরমেশন কোশ্চেনে দেওয়া থাকবে, যে ইনফরমেশনটা সেটা সিনোনিমের মাধ্যমে হোক, প্যারাফ্রেজের মাধ্যমে হোক, অথবা ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে হোক, ডিরেক্ট ইনফরমেশনটা প্যাসেজে আসে। কোশ্চেনে ধরেন এখানে যে কথাটা বলা আছে, এখানে ধরেন একটা কথা বলা আছে, কোশ্চেনটা আমরা যদি পড়ি যে মোস্ট জিওগ্লিফস ইন ইংল্যান্ড, ধরেন জিওগ্লিফস এর মানে আমি জানি না, কথার কথা জিওগ্লিফস এর মানে আমি জানি না, তাহলে ধরে নিলাম যে ইংল্যান্ডের একটা জিওগ্লিফস, ইংল্যান্ডের বেশিরভাগ জিওগ্লিফস আর লোকেটেড, তার মানে ইংল্যান্ডের এই জিওগ্লিফসটা অবস্থিত কোথায়, অবস্থিত ইন এ পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি, একটা দেশের নির্দিষ্ট একটা জায়গায়, নির্দিষ্ট একটা এলাকায় এই জিওগ্লিফস গুলো অবস্থিত। তাহলে এই জিওগ্লিফস গুলো নির্দিষ্ট জায়গায় অবস্থিত কিনা, এটা কি ট্রু হবে নাকি এটা ফলস হবে নাকি নট গিভেন হবে, এটা কি আমাদের কথা অনুসারে এটা ট্রু হবে নাকি প্যাসেজের কথা অনুসারে ট্রু হবে, বলেন তো। অবশ্যই প্যাসেজের কথা অনুসারে হচ্ছে ট্রু হবে অথবা ফলস হবে অথবা হচ্ছে নট গিভেন হবে, প্যাসেজের কথা অনুসারে। তাহলে এই কথাটা যে পার্টিকুলার এরিয়া, নির্দিষ্ট একটা এলাকায় এই জিওগ্লিফস গুলোর অবস্থান কিনা, এই কথাটা কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। এখন এই কথাটা ট্রু হওয়ার জন্য অবশ্যই প্যাসেজের মধ্যে, অবশ্যই প্যাসেজের মধ্যে এই ইনফরমেশনটা থাকতে হবে, ইনফরমেশনটা থাকতে হবে। এবং ফলস কখন হবে, ধরেন প্যাসেজে ভিন্ন কোনো তথ্য আছে, তথ্য দেওয়া আছে কিন্তু ভিন্ন কোনো তথ্য, আপনি সত্যটা জানেন, আপনি সত্যটা জানেন এবং প্যাসেজের মধ্যে এর কন্ট্রাডিক্ট বা বিপরীত কোনো তথ্য দেওয়া আছে, তাহলে হচ্ছে ফলস। আর নট গিভেন কখন হবে, আপনি সত্যটা জানেন অথবা একটা ইনফরমেশন আপনি জানেন, এই সম্পর্কে ডিরেক্ট মিলতে হচ্ছে না, ডিরেক্ট মিললে ট্রু, ডিরেক্ট না মিলে যদি বিপরীত কিছু হয় তাহলে ফলস। এই একটা তথ্য পেয়েছেন, সেটার সত্যিটাও পাচ্ছেন না, ফলসটাও পাচ্ছেন না, তখনই কেবলমাত্র নট গিভেন হবে। কিন্তু ট্রু হওয়ার জন্য কি করতে হবে, আপনাকে আপনাকে ওই তথ্যটা যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা পেতে হবে প্যাসেজের মধ্যে। ফলস হওয়ার জন্য কি করতে হবে, ইনফরমেশনের কোনো বিপরীত তথ্য থাকতে হবে। এখানে আছে হচ্ছে 7, আর এখানে থাকবে হচ্ছে ধরেন প্যাসেজে আছে হচ্ছে 10 অথবা 12 অথবা মোর দ্যান 7, তাহলে সরাসরি বিপরীত থাকলে ফলস। আর এই দুটো একটা তথ্য সেটা প্যাসেজের কোথাও দেওয়া দেওয়া নেই, তাহলে হচ্ছে নট গিভেন। ওকে, জি। এখন আমরা হচ্ছে কোশ্চেনে যখন আসলাম, আমাদের এর আগে ফার্স্ট ক্লাসে আমরা যেটা মানে বলেছিলাম যে রিডিং এ আনসার করার জন্য 3টা স্টেপস। 1 নাম্বার স্টেপস হচ্ছে কি কিওয়ার্ড নেওয়া, কিওয়ার্ডটা নেওয়া, তাহলে হচ্ছে আমরা প্রথমে হেডিংটা দেখলাম, এখন হচ্ছে কিওয়ার্ড নেব। 3 নাম্বার হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে হেডিংটা নেওয়া, 2 নাম্বার সরি 1 নাম্বার কাজ হচ্ছে কিওয়ার্ডটা নেওয়া, 2 নাম্বার কাজ হচ্ছে এই কিওয়ার্ড থেকে লোকেশনে যাওয়া। একটু যাদের ক্লাসটা করছেন মনে আছে তাদের তো ভালো, আর না হলে আবার একটু সংক্ষেপে লিখে নেন, আমি বেশি সময় নিচ্ছি না, বাট রিভাইজ করতেছি জাস্ট। আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে কিওয়ার্ড নেওয়া, কিওয়ার্ড। 2 নাম্বার কাজ হচ্ছে লোকেশনে যাওয়া, 3 নাম্বার কাজ হচ্ছে ম্যাচ করা। কিসের সাথে কিসের ম্যাচ, এই কোশ্চেনের সাথে প্যাসেজের কথাটা মিল করা, যে কথাটা কি সত্যি সত্যি আছে নাকি নাই, নাকি হচ্ছে বিপরীত ধর্মী কোনো কথা আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে কিওয়ার্ড। যারা ফার্স্ট ক্লাসটা করেছিলেন এবং রেকর্ড গুলো দেখেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কিওয়ার্ড গুলো কি কি।
কিওয়ার্ড হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো নিলে আমরা প্যাসেজের সাথে মিলাতে পারি যে এই কথাটা প্যাসেজের কোথায় আছে। তাহলে এখানে দেখেন মোস্ট জিওগ্লিফস ইন ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড ওয়ার্ডটা হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউন বা এই টাইপসের ওয়ার্ডটা আমরা খুব দ্রুত খুঁজে পাবো প্যাসেজের মধ্যে। সো ইংল্যান্ডের কোন জিনিসগুলো অবস্থিত? জিওগ্লিফস। ইংল্যান্ডের জিওগ্লিফস গুলো অবস্থিত ইন এ পার্টিকুলার এরিয়া, একটা নির্দিষ্ট জায়গায় অফ দ্য কান্ট্রি। তাহলে এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড নিলাম হচ্ছে ইংল্যান্ডের জিওগ্লিফস আর হচ্ছে পার্টিকুলার এরিয়া, দেশের একটা পার্টিকুলার এরিয়া। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড গুলো কোন কোন ওয়ার্ড গুলো কিওয়ার্ড হতে পারে? প্রপার নাউন হতে পারে, খুব কুইকলি একটু রিভাইজ করেন। প্রপার নাউন হতে পারে, অথবা হচ্ছে ধরেন কোনো যে কোনো নাম, যে কোনো জায়গার নাম যেটা আমরা প্রপার নামে চালাচ্ছি, তারপরে হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো হচ্ছে ইয়ার অথবা সাল, সো নাম্বার। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এরপরে হচ্ছে সবচেয়ে উত্তম কিওয়ার্ড হচ্ছে মিনিং। সবচেয়ে উত্তম কিওয়ার্ড হচ্ছে কি ভাই? মিনিং। আপনি যদি মিনিংটা নেন আপনার আনসার হওয়ার সম্ভাবনা অলমোস্ট 100%। এরপরে হচ্ছে আমাদের এই কিওয়ার্ড নেওয়ার পরে আমাদের যেতে হবে লোকেশনে। ওকে, ইংল্যান্ডের এই জিওগ্লিফসটা দেশের একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত, এই কথাটা কোথায় বলা আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা লোকেশনে চলে যাই। যেহেতু আমরা এর আগে একটা কথা বলেছিলাম, যেহেতু এই এক নাম্বারটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কোশ্চেনের এক নাম্বার হচ্ছে কোশ্চেনের শুরুর দিককার কথা, এক নাম্বার হচ্ছে কোশ্চেনের শুরুর দিককার কথা। সো এক নাম্বার যেহেতু কোশ্চেনের শুরুর দিকের কথা, সো আনসারটাও আপনার শুরুর দিকেই থাকবে। কি বলছি ভাই? যে যেহেতু আপনার এক নাম্বার কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনের সিরিয়ালের হচ্ছে প্রথম কোশ্চেন, সো এটা প্যাসেজেরও শুরুর দিকে থাকবে, এটাই স্বাভাবিক। এটা প্যাসেজেরও শুরুর দিকে থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন আমরা হচ্ছে এই এক নাম্বার কোশ্চেনের আনসারটার জন্য প্যাসেজের শুরুর দিকে যাই। যে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো নিলাম ইংল্যান্ড, জিওগ্লিফস আর পার্টিকুলার এরিয়া। সবচেয়ে উত্তম হচ্ছে মিনিং, বাট মিনিংটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যায় শুরুতে আমরা যারা প্রিপারেশন নেই তাদের জন্য। আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা কখনো ফুল সেন্টেন্স একবারে পড়বো না। তাহলে কি হয় যে ফুল সেন্টেন্স একবারে পড়লে আমরা 2-3 বার পড়ি অথচ মিনিং বুঝি না, জন্য ছোট ছোট করে পড়বো। সেটা কিরকম? যে মোস্ট জিওগ্লিফস ইন ইংল্যান্ড, এখানে পরে একটা অবলিক দেবো বা হচ্ছে পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবো, তাহলে ইংল্যান্ডের জিওগ্লিফস গুলো আর লোকেটেড অবস্থিত, তাহলে এখানে একটা পেন্সিল দিয়ে দাগ দেন। আর হচ্ছে পার্টিকুলার এরিয়াতে একটা পেন্সিল দিয়ে দাগ দেন। জিওগ্লিফস গুলো দেশের একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়। তাহলে সবাই একটু দেখুন তো এই কথাটা কোথায় আছে, এই কথাটা প্যাসেজের কোথায় আছে। আর আমি যেটা বললাম যে এটা সম্ভবত শুরুর দিকে থাকবে। সম্ভবত এটা শুরুর দিকে থাকবে। ওকে, একটু সবাই সবাই একটু বইটা দেখেন, অথবা বই যাদের নাই তাদেরকে হচ্ছে আমি ওই যে পিডিএফ শীট যেটা দিয়েছি ওইটাতে দেখেন। জাস্ট এ মিনিট, একটু দেখেন। ওকে, তাহলে হচ্ছে দেখেন এখানে তাহলে কি আছে যে দ্য কাটিং অফ হিউজ ফিগারস অফ জিওগ্লিফস ইনটু দ্য আর্থ অফ ইংলিশ হিলসাইডস হ্যাজ টেকেন প্লেস মোর দেন 3000 ইয়ার্স। তার মানে আমাদের ভাই ফোকাস থাকতে হবে যে আমাদের আনসারটা কি বের বের করতে হবে। আমাদের বের করতে হবে যে এটা দেশের পার্টিকুলার এরিয়াতে জিওগ্লিফস গুলোর অবস্থান কিনা, এর বাইরে আমাদের আর কিচ্ছু জানারই দরকার নাই। এরপরে আমরা পড়ি দেয়ার আর 56 হিল ফিগার্স স্ক্যাটার্ড অ্যারাউন্ড ইংল্যান্ড। তাহলে আমরা ইংল্যান্ড অর্ডটা পেলাম, ইংল্যান্ড অর্ডটা পেলাম। এরপরে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এখানে ইংল্যান্ড অর্ডটা পেলাম, আমাদের হচ্ছে একটু থেমে যেতে হবে। তাহলে ইংল্যান্ডের আগে পরে কি আছে? ইংল্যান্ড অর্ডটা পেলাম, তাহলে জিওগ্লিফস আছে। তাহলে জিওগ্লিফস কই আছে? দ্য কাটিং অফ হিউজ ফিগার্স অর জিওগ্লিফস, মানে হচ্ছে দ্য কাটিং অফ হিউজ ফিগার্স।
তার মানে আপনি আমি যদিও জানি না যে জিওগ্লিফস মানেটা কি, বাট এখানে কিন্তু জিওগ্লিফস এর মিনিংটা ওরা বলে দিচ্ছে কিভাবে। দ্য কাটিং অফ হিউজ ফিগার্স, একটা বড় অংশ বা একটা বড় জায়গা, সেটাকে মানে খন্ড খন্ড করে যদি কাটা হয়, খন্ড খন্ড যদি কাটা হয় ইনটু দ্য আর্থ। আর্থ মানে কি? আর্থ মানে যদি কেউ বলতে পারেন তাহলে তাকে হচ্ছে কোনো পুরস্কারই দেওয়া হবে না। বলেন আর্থ মানে কি? ইকবাল ভাই বলেন তো আর্থ মানে কি এখানে? আজ মানে পৃথিবী ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ক্রিয়েটিভ আনসার। ক্রিয়েটিভ মানে গঠনমূলক ভুল উত্তরের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমিরুল ভাই বলেন তো আর্থ মানে কি? আমরা একটা ট্রেনিং এটা করেছিলাম, খুব মজা লাগছিল আর কি। ওকে, এখানে আর্থ মানে হচ্ছে আপনার পৃথিবী না, আর্থ মানে হচ্ছে মাটি। ওকে, আর্থের দুইটা মিনিং হয়, একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে পৃথিবী। ওকে ওকে, এখানে আর্থ মানে হচ্ছে মাটি। তাহলে দেখেন জিওগ্লিফস এর মিনিং আমরা জানি না, বাট এখানে কিন্তু জিওগ্লিফস এর অর দিয়ে বলে দিছে। মানে জিওগ্লিফস মানে হচ্ছে দ্য কাটিং অফ হিউজ ফিগার্স, একটা বড় একটা অংশটাকে কাটা, কেটে ফেলা, বা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটা। কোথায় কাটা? ইনটু দ্য আর্থ, ইনটু দ্য আর্থ, মাটির, মাটির কোন একটা অংশ কাটা। ইংলিশ হিল সাইডস, ইংলিশ হিল সাইড, হিলস মানে কি পাহাড় পর্বত, বা হচ্ছে ধরেন এই যে আপনাদেরকে দেখাই এখানে যে ছবিটা দেওয়া আছে, বইয়েও একটা ছবি দেওয়া আছে দেখেন। এই ধরেন পাহাড়ের উপরে যদি মাটি কেটে এই সাদা অংশগুলো বের করা হয়, যখন মাটি কাটা হয় তখন হচ্ছে সাদা অংশগুলো এখান থেকে বের হয়। আর এমন ভাবে কাটা হয় যেটা একটা হর্স, হোয়াইট হর্স, মানে সাদা হাতির মতো রূপ নিয়েছে, যেটা কি বলা হচ্ছে, যেটা কি কি বলা হচ্ছে জিওগ্লিফস। মানে যদিও আমরা জিওগ্লিফস এর মিনিং জানি না, বাট এখানে ওদের ওদের অর্থ দিয়েই আসতেছে যে জিওগ্লিফস মানে একটা টুকরা বা একটা খন্ডিত মাটির উপরের একটা অংশ, যেটাকে জিওগ্লিফস বলা হচ্ছে। ওকে, তাহলে জিওগ্লিফসটা আমাদের কোশ্চেনে কি আছে যে জিওগ্লিফস, ইংল্যান্ডের জিওগ্লিফস গুলো নির্দিষ্ট এরিয়াতে অবস্থিত। এখানে হচ্ছে দ্য কাটিং অফ হিউজ ফিগার্স অর জিওগ্লিফস ইনটু দ্য আর্থ অফ ইংলিশ হিল সাইডস হ্যাজ টেকেন প্লেস মোর দ্যান 3000 ইয়ার্স। ভাই মোর দ্যান 3000 ইয়ার্স না, 100 বছর, 200 বছর, 10,000 বছর, আমাদের এটা কোনো দরকার নাই। আমাদের শুধুমাত্র দরকার যে এটা কোথায় অবস্থিত। তাহলে জিওগ্লিফসটা দেয়ার আর 56 হিল ফিগার্স স্ক্যাটার্ড অ্যারাউন্ড ইংল্যান্ড। তাহলে দেয়ার আর 56 হিল ফিগার্স, এখানে হচ্ছে দেখেন হিউজ ফিগার্স, তাহলে হচ্ছে 56টা হিল ফিগার্স আছে স্ক্যাটার্ড অ্যারাউন্ড ইংল্যান্ড, মানে হচ্ছে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় অবস্থিত। উইথ দ্য ভাস্ট মেজরিটি অন দ্য চক ডাউনার্স অফ দ্য কান্ট্রিজ, সাউদার্ন কান্ট্রিজ, সাউদার্ন কাউন্টিস মানে হচ্ছে সাউদার্ন, সাউথ মানে কি দক্ষিণ, দক্ষিণ অঞ্চলে এটার এটার অবস্থানটা বেশি, অথবা হচ্ছে দক্ষিণ অঞ্চলে এটা বেশি পাওয়া যায়। কোশ্চেনে দেখেন নির্দিষ্ট করে বলে দিছে যে কান্ট্রিজ সাউদার্ন কাউন্টিস, মানে দেশের দক্ষিণ এরিয়াতে বেশি পাওয়া যায়। আর এখানে বলেছে যে পার্টিকুলার এরিয়া, এখানে বলেছে যে আর লোকেটেড ইন এ পার্টিকুলার এরিয়া। মোস্ট জিওগ্লিফস ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন এ পার্টিকুলার এরিয়া। পার্টিকুলার এরিয়া মানে কি? আর এখানে সাউদার্ন কান্ট্রি, এটা কি সেম নাকি বিপরীত বলেন তো? কাইন্ডলি একটু রেসপন্স করলে অনেক খুশি হতাম আর কি, যে আপনারা মনোযোগী আছেন ক্লাস। দেখেন তো এটা কি আমরা এক বলতে পারি? পার্টিকুলার এরিয়া একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় অবস্থিত, আর প্যাসেজে বলতেছে যে কাউন্টিজ, সাউদার্ন কাউন্ট্রিজ, সাউদার্ন কাউন্টিজ মানে একটা দক্ষিণ অংশে এটা বেশি অবস্থিত। দক্ষিণ অংশ কি একটা নির্দিষ্ট এরিয়া কি এরিয়া না বলেন তো? সেম। ইজ দেয়ার এনি কনফিউশন? সো দেখেন আমরা এখানে যা প্র্যাকটিস করতেছি, সো প্র্যাকটিস করে কি পাচ্ছি যে এখানে দুটো জিনিস মিল পেলাম, একটা পেলাম ইংল্যান্ড মিল পেলাম আর জিওগ্লিফস, এই দুইটা ওয়ার্ড আমরা মিল পেলাম। আর কি মিল পেলাম না? যে এই পার্টিকুলার এরিয়া, এখানে আছে কান্ট্রি, এখানে আছে পার্টিকুলার এরিয়া। যে কথাটা একটু ধরেন আপনার
একটু প্যারাফ্রেজ বলেন বা সিনোনিম আকারে বলা আছে। আপনাকে পরীক্ষার হলেও এইভাবেই আগাইতে হবে যে ওকে আমি তো জিওগ্লিফস পেয়েছি, আমি তো হচ্ছে ইংল্যান্ড পেয়েছি, আমি তো কান্ট্রি পেয়েছি, এখানে আছে স্ক্যাটার্ড মানে ছড়িয়ে আছে, ছড়িয়ে ছিটে আছে। আর যেটা হচ্ছে লোকেটেড, লোকেটেড কে দেখেন আমরা এরকম 100% ওয়ার্ড টু ওয়ার্ড আপনি মিল পাবেন না। এটা খুবই সিম্পল যে আমাদের লোকেশন, লোকেটেড মানে হচ্ছে লোকেট মানে জায়গা বা একটা অবস্থানে, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমরা বাংলা মিনিং দুইটা দুইটা দুই দিকে করতেছি, কিন্তু আমরা যখন ইংলিশে আনসার করতে যাব তখন এরাই হচ্ছে প্যারাফ্রেজ করে সেম মিনিং। সো 100% সিনোনিম আমরা কখনোই পাবো না, এই লোকেটেড ওয়ার্ডটাও পাবো না, এটাই স্বাভাবিক। অথবা সিচুয়েটেডও থাকতে পারতো, সিচুয়েটেড মানে অবস্থিত, অথবা অন্য কোনো ওয়ার্ডে থাকতে পারতো, এখানে আছে স্ক্যাটার্ড। সো আমাদের পার্টিকুলার এরিয়া আর কাউন্টিস, সাউদার্ন কাউন্টিস মানে একটা নির্দিষ্ট দিকে অবস্থিত। সো সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যাদির ভিত্তিতে আমাদের আদালত এই মর্মে প্রতীয়মান হইল যে প্যাসেজের কথা এবং কোশ্চেনের কথা এটা হচ্ছে সেম, যেটা আমরা 3 নাম্বারে পেলাম সেম। আর 2 নাম্বারে কি ছিল? লোকেশন। লোকেশনটা আমরা কই পেয়েছি? ওই কিওয়ার্ড দেখে লোকেশনটা পেয়েছি, যেটা প্যাসেজ নাম্বার 1 এ আছে, প্যাসেজ নাম্বার 1 এ আছে। দেখেন, ইজ দেয়ার এনি অসুবিধা? কারো কি সমস্যা হচ্ছে? কারো কি সমস্যা হচ্ছে? আমরা এখন হচ্ছে একদম বেসিক লেভেলে আছি, এরপরে আরেকটু আরেকটু ধরেন মানে ডিফিকাল্ট কথাবার্তা আমরা আমাদের আসতেছে। সো যারা অলরেডি বুঝে ফেলেছেন এরা বোরিং হয়েন না, বাট অনেক অনেক টাইপসেরই অনেকে আছেন, বেশিরভাগই হয়তো বুঝে ফেলেছি, দুই একজন হয়তো আমাদের একটু প্রবলেম হচ্ছে। কিউ কম বিটিডি, আপনার নামটা সবাই একটু যার যার নামটা লেখেন। আর ভাই ভাই একটু বলেন তো এখান থেকে কি বুঝেছেন আপনি, ভেরি কুইকলি একটু রেসপন্স করেন। আমরা ট্রাই করবো যে ট্রু ফলস নট গিভেন এর এ টু জেড সব আইডিয়া গুলো বলা। কিউ কম বিটিডি একটু কাইন্ডলি বলেন। মোস্ট দিয়ে কি বোঝাচ্ছে? মোস্ট দিয়ে হচ্ছে বোঝাচ্ছে ম্যাম যে এই যে এখানে যে 56 হিল ফিগার্স যে আছে এটার বেশিরভাগ অবস্থিত হচ্ছে, বেশিরভাগ অবস্থিত ভাস্ট মেজরিটি, ভাস্ট মেজরিটি। এখানে হচ্ছে ভাস্ট মেজরিটি ইজ দ্য সিনোনিম অফ মোস্ট, ভাস্ট মেজরিটি ইজ দ্য সিনোনিম অফ মোস্ট। ভাস্ট মেজরিটি মানে কি? বেশিরভাগ। আর হচ্ছে মোস্ট, মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ, এই দুটা সিনোনিম। কেউ কি রেসপন্স করবেন না? এই যে রাজন মিয়া ভাইয়া, আপনি একটু বলবেন কি বুঝতে পারছেন? একটু খুব শর্টলি বলবেন যে আমাদের আনসার করার ফার্স্ট স্টেপটা কি হবে এবং এখানে মিনিংটা কিভাবে আসছে। জি ভাইয়া, কি বলেন? এখানে জি জি বলেন, কি বুঝতে পারছেন এখান থেকে? থ্রি থ্রি স্টেপস হচ্ছে গিয়া প্রথমে বুঝতে হবে যে কিওয়ার্ডটা বের করতে হবে। হ্যাঁ, এখানে কিওয়ার্ড গুলো কি কি? হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে জিওগ্রাফস, তারপরে ইংল্যান্ড, লোকেটেড, পার্টিকুলার এরিয়া। হ্যাঁ, আমরা কিওয়ার্ডটা কেন নেই? কিওয়ার্ডের কাজটা কি? কিওয়ার্ডের কাজ হচ্ছে এখানে আননোন যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর মিনিং খুঁজে বের করা। মিনিং খুঁজে বের করে আমাদের হচ্ছে তারপর কি করব? নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে লোকেশন, লোকেশনটা কোথায় আছে এখানে? ইংল্যান্ড। মানে হচ্ছে প্যাসেজ অনই আছে, তাই তো? প্যাসেজ ওয়ানে আছে আর কি। হ্যাঁ, তারপরে এটা কি মানে এটার আনসারটা কি হবে তাহলে? ফলস হবে না নট গিভেন হবে? ট্রু হবে, ট্রু কেন হবে? কারণ আমাদের প্যাসেজের সাথে এই আমাদের প্যাসেজের সাথে এই এর সাথে মিল আছে আর কি। কোশ্চেনের আনসারটা মিল আছে, তাই তো? মানে মিনিংটা সেম। কেন সেম? অর্থটা কি? অর্থটা হচ্ছে গিয়ে এখানে প্যাসেজে বলা মানে নির্দিষ্ট যে মোস্ট জিওগ্রাফস ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন এ পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি। এখানে বলা হয়েছে যে বেশিরভাগ জিওগ্রাফস ইংল্যান্ডে আর লোকেটেড অবস্থিত ইন এ পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি, মানে জি দেশের নির্দিষ্ট এলাকায় আর কি অবস্থিত ইংল্যান্ডের বেশিরভাগ জিওগ্রাফ, সেটা বোঝাইছে।
আমাদের প্যাসেজেও মানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সাউদার্ন কান্ট্রিজ, মানে ওই যে লাইন 2 তে আর কি, প্যাসেজ 1 এ। জি জি, ঠিক আছে ম্যাম, মানে পার্টিকুলার এরিয়া মানেই হচ্ছে কান্ট্রি সাউদার্ন কাউন্টিজ, তাই না? এটা সেম হ্যাঁ, মানে নির্দিষ্ট অর্থ করে ঠিক বলা আছে। হয়েছে। ওকে ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। উই আর গোইং ফর নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন হিয়ার? দেয়ার আর মোর জিওগ্লিফস ইন দ্য শেপ অফ এ হর্স দেন এনি আদার ক্রিয়েচার। মানে জিওগ্লিফস মানে কি? জিওগ্লিফস মানে আমরা যেটা দেখলাম যে দ্য কাটিং অফ হিউজ ফিগারস, বড় একটা অংশ কাটা, কি কাটা? মাটির বড় একটা অংশ কাটাটাকে জিওগ্লিফস বলা হচ্ছে। তাহলে দেয়ার আর মোর জিওগ্লিফস, সেখানে অনেক ধরনের জিওগ্লিফস রয়েছে ইন দ্য শেপ অফ এ হর্স। মানে ধরেন মাটি কাটলেই তো, মাটি ঠিকঠাক মতো একটা অংশ করে কাটলেই সেটাই জিওগ্লিফস। এখন মাটি যদি ঘোড়ার আকারে, ঘোড়ার মতো করে কাটেন, তাহলেও একটা জিওগ্লিফস হলো। এই মাটিটা যদি ধরেন শাপলা ফুল আকারের আঁকলেন, ছোটবেলায় আমরা যেমন শাপলা ফুল আঁকাতাম, উপরে 3টা ডট দিতাম, মাঝে 5টা ডট দিতাম, শেষে 3টা ডট দিতাম, এভাবে আমরা হচ্ছে মিল করতাম, এভাবে মিল করতাম, মিল করে একটা শাপলা ফুল হয়ে যেত। ওকে, তো এখানে আপনি মাটি যেভাবেই কাটুন না কেন, সেভাবেই একটা জিওগ্লিফস হবে, যেটার মতো করে চান সেটাই হবে। সো দেয়ার আর মোর জিওগ্লিফস, অনেক ধরনের জিওগ্লিফস রয়েছে। এটা ধরেন কি রয়েছে? জিওগ্লিফস রয়েছে ইন দ্য শেপ অফ এ হর্স, তার মানে হর্সের আকারে, হর্সের আকৃতিতে, আকৃতিতে রয়েছে দেন এনি আদার ক্রিয়েচার, অন্য যে কোনো সৃষ্টকর্ম বা অন্য যে কোনো কিছুর চেয়ে, অন্য যে কোনো কিছুর চেয়ে হর্সের বা ঘোড়ার আকৃতিতে বেশি জিওগ্লিফস রয়েছে। মিনিংটা কি? যে অন্য যে কোনো ক্রিয়েচার, মানে অন্য যে কোনো আকৃতির চেয়ে হর্সের আকারের, হর্সের আকারে বেশি জিওগ্লিফস রয়েছে। এটা কি ট্রু নাকি এটা ফলস, নাকি এটা, এই ব্যাপারে কোনো কথাই নেই, এই ব্যাপারে কোনো কথাই নেই। তাহলে হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড গুলো কি কি? মোর জিওগ্লিফ, শেপ অফ এ হর্স, আর হচ্ছে ক্রিয়েচার। আর শেষেরটা আমরা যেটা বলেছিলাম যে সবচেয়ে উত্তম কিওয়ার্ড হচ্ছে মিনিং। যদি আপনি এটা ভালো মতো বুঝতে পারেন মিনিংটা, তাহলে আপনি ভুল হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। তাহলে আমরা এখানে দেখলাম ক্রিয়েচার, শেপ অফ এ হর্স, মোর জিওগ্লিফ। তাহলে এই সম্পর্কে কোথায় বলা আছে একটু দেখেন তো। এই যে এই শেপ অফ এ হর্স, অফ এনি আদার ক্রিয়েচার, অন্য কোনো ক্রিয়েচারের কথাগুলো কোথায় বলা আছে? ওকে, আমরা এটা খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমি কোশ্চেনে যাচ্ছি। তাহলে দেখেন, আমাদের এখানে যদি আমরা দেখি যে দা ফিগার্স, এখানে আছে হচ্ছে ফিগার্স ইনক্লুড জায়ান্টস, হর্সেস, crosses and regimental badges. Although the majority of these geoglyphs date within the last 300 years or so, there are one or two that are much older. এখানে আমরা হচ্ছে হর্সের মতো করে জিওগ্লিফস বানায় নাকি অন্য কোনো কিছুর মতো করে জিওগ্লিফস বানায়, এগুলো আমরা পাচ্ছি না। ওকে, তাহলে আরেকটু পরে দেখি। The most famous of these figures is perhaps also the most mysterious, the Uffington White Horse in Oxfordshire. ওকে, তাহলে সবচেয়ে মোস্ট ফেমাস অফ দিস ফিগার্স ইজ পারহ্যাপস দ্য মোস্ট মিস্টেরিয়াস, দ্য উফিংটন হোয়াইট হর্স ইন অক্সফোর্ডশায়ার। মানে সবচেয়ে ভালো বা বিখ্যাত আকৃতির হচ্ছে, যেটা সবচেয়ে বিখ্যাত আকৃতির সেটা আবার সবচেয়ে বেশি দুর্বোধ্য। যেটা বিখ্যাত বিখ্যাত হচ্ছে আপনার আকৃতির বা বিখ্যাত ফিগারের, সেটা আবার সবচেয়ে বেশি দুর্বোধ্য, সেই জিনিসটা কি? উফিংটন হোয়াইট হর্স ইন অক্সফোর্ডশায়ার। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে আছে হর্সের শেপ, আর এখানে আছে হচ্ছে অফ দিস ফিগার্স। তাহলে হচ্ছে এখানে ফিগার্স নিয়ে কথা বলা আছে হোয়াইট হর্সের। তারপরে হচ্ছে এটা আমরা পেলাম, দা হোয়াইট হর্স হ্যাজ রিসেন্টলি বিন রিডেটেড। এখানে পরের কোশ্চেনে আছে তার এই রিসেন্ট ডেটিং। আমরা প্রথমেই খুব সংক্ষেপে 1-1.5 মিনিটের মধ্যে 7টা-8টা কোশ্চেনেরই কিওয়ার্ডটা গুলো দাগিয়ে ফেলবো। যখনই আমরা পরের কোশ্চেন পাবো, তখনই আমরা আগের কোশ্চেনের, ধরেন এখানে আছে 1 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ড, এখানে আছে 3 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ড, মানে কি 2 নাম্বারটা পাচ্ছি না। তার মানে যেহেতু 2 নাম্বারটা পাচ্ছি না, 1 নাম্বার পেয়েছি, 3 নাম্বার পেয়েছি, মানে 2 নাম্বারটা 1 নাম্বার আর 3 নাম্বারের মাঝখানে থাকবে, এটাই স্বাভাবিক। এখানে দেখেন অলরেডি একটা কোশ্চেনের আনসার শুরু হয়ে গেছে, এই রিডেটেড, আর এখানে আছে রিসেন্ট ডেটিং। এটা আমরা পরবর্তীতে যাচ্ছি, এই রিসেন্ট ডেটিং, আর এখানে আছে হচ্ছে রিডেটেড। দেখেন এখানে বলা আছে যে সবচেয়ে বিখ্যাত আকার বা আকৃতির, সেটা সবচেয়ে দুর্বোধ্য, সেটা হচ্ছে হোয়াইট হর্স।
কিন্তু এখানে দেয়ার আর মোর জিওগ্লিফস ইন দ্য শেপ অফ এ হর্স, ঘোড়ার আকৃতিতে অনেক জিওগ্লিফস রয়েছে অন্য যে কোনো সৃষ্টকর্মের চেয়ে বা অন্য যে কোনো আকার আকৃতির চেয়ে, অন্য যে কোনো প্রাণীর চেয়ে, অন্য যে কোনো কিছুর চেয়ে ঘোড়ার আকৃতিতে বেশি জিওগ্লিফস রয়েছে। সো অন্য যে কোনো কিছুর চেয়ে কম্পেয়ার, এই কম্পেয়ার কি এখানে কোথাও আছে বলেন তো? কম্পেয়ার কি এখানে কোথাও আছে? ওকে, কম্পেয়ার কোথাও নাই, না না, নো, নট গিভেন হবে। ওকে, তাহলে দেখেন কিছু নির্দিষ্ট ওয়ার্ড আপনি লিখে নেন। অনলি, ফিউ, দ্য মোস্ট, অথবা বেস্ট, অথবা হচ্ছে দেন, দেন, তারপর হচ্ছে সাম, তারপর এনি পার্সেন্টেজ, এনি পার্সেন্টেজ। সো যদি সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি থাকে, যদি সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি থাকে, মোস্ট অফ দ্য কেসেস 99% টাইমসে এটা নট গিভেন হয়ে থাকে। সুপারলেটিভ ডিগ্রি অর কম্পারেটিভ ডিগ্রি, অর কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, 90% ক্ষেত্রে দেখবেন এটা নট গিভেন, 90% টাইমস নট গিভেন। কিন্তু আপনি পড়ে দেখবেন, আবার রেয়ার কেসে তো ধরেন ইয়েস অথবা নো হতে পারে, 90% টাইমসে নট গিভেন হবে। এখানে ধরেন নট গিভেন হলেও সেটা নিয়ে কিছু না কিছু কথা অবশ্যই বলা থাকবে, একেবারে কিছুই যে বলা থাকবে না তা কিন্তু না। নট গিভেন হলেও সেটা নিয়ে অবশ্যই কিছু না কিছু কিছু বলা থাকবে। এখন ধরেন আপনার একটা ইনফরমেশন আছে, একটা ইনফরমেশনের যদি 90% দেওয়া থাকে ইনফরমেশন, আর বাকি 10% নাই, বাকি 10% নাই, তাহলেও নট গিভেন। বাকি 10% একেবারেই নাই, 90% হচ্ছে এক্সিস্ট, আর 10% নিয়ে কিছুই বলা নাই, তাও হচ্ছে আপনার এটা নট গিভেন, তাও নট গিভেন। 100% ইনফরমেশন, 100% এর মধ্যে ধরেন 95% মিল আছে, 95% ম্যাচ করে বা সেম, ম্যাচ অর সেম। বাকি একটা ইনফরমেশন অথবা 5% হচ্ছে অথবা নেগেটিভ আছে বা কন্ট্রাডিক্ট করতেছে। আপনি নির্দিষ্ট করে জানেন অথবা কোশ্চেনের সম্পূর্ণ বিপরীত আছে, কোশ্চেনের সম্পূর্ণ বিপরীত আছে, তাহলে হচ্ছে ফলস, ফলস। আর হচ্ছে একটা ইনফরমেশন হচ্ছে 100%, সেখান থেকে ধরেন ঘুরিয়ে পেঁচিয়ে সিনোনিম, প্যারাফ্রেজ, বিপরীত বিপরীত তথ্য যেভাবেই হোক, সিনোনিম অর প্যারাফ্রেজ অর বাই এনি মিনস, যে কোনো উপায়ে, অর বাই এনি মিনস, ধরেন নেগেটিভ করে নেগেটিভ মিনিং, অথবা হচ্ছে অ্যান্টোনিম করেছে ডাবল অ্যান্টোনিম, নেগেটিভ টু নেগেটিভ, তারপরে নেগেটিভ টু, মানে একটা গ্রামারের বিভিন্ন রুলস, অথবা হচ্ছে ডাবল অ্যান্টোনিম, ডাবল অ্যান্টোনিম, যেভাবে হোক ইনফরমেশনটা সেম, ইনফরমেশনটা যদি সেম হয় তাহলে হচ্ছে ট্রু। একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করুন, এটার কারণে ট্রু ফলস নট গিভেন অনেকে ভুল করে, বুঝতে পারে না যে কখন হচ্ছে ফলস হবে, কখন ফলস হবে, কখন নট গিভেন হবে, কখন ফলস হবে, কখন নট গিভেন হবে। দেখেন নট গিভেন তখনই হবে যখন প্যাসেজে এই সম্পর্কে কোনো কথাই বলা নাই, প্যাসেজে এই সম্পর্কে কোনো কথাই বলা নাই, বা বিন্দুমাত্র যদি হচ্ছে একটা তথ্য সম্পর্কে কিছুই না বলা থাকে তাহলে হচ্ছে নট গিভেন। আর যদি ধরেন
95% ম্যাচ করতেছে, 5% ডিরেক্ট কন্ট্রাডিক্ট, তাহলে হচ্ছে ফলস। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা ভাবে বলা যায় যে কখন ট্রু হবে কখন ফলস হবে। এখানে যে ইনফরমেশনটা থাকবে, কোশ্চেনে যে ইনফরমেশনটা থাকবে, সেটা হচ্ছে আপনাকে মিলাতে হবে কার সাথে, প্যাসেজের সাথে। তার মানে আমাদের কনক্রিট আনসারটা কোথায়, অথবা যেটাকে আমাদের সত্য ধরে অন্য বিষয়গুলোকে যাচাই করতে হবে, সেটা হচ্ছে প্যাসেজ। সো প্যাসেজই সত্য, সবার উপরে প্যাসেজ সত্য, তাহার উপরে নাই। তার মানে হচ্ছে প্যাসেজের কথা দিয়ে আমাদের আনসার গুলো মিলাইতে হবে, যেটা কি ট্রু নাকি ফলস নাকি হচ্ছে নট গিভেন। আর এখানে দেখেন আমরা কিছু টার্নিং পয়েন্টের কিছু ওয়ার্ডস দিয়েছি, যেগুলো হচ্ছে আমাদের খুব ক্লিয়ারলি একটু আইডেন্টিফাই করতে হবে। অনলি, ফিউ, দা, মোস্ট, বেস্ট, দেন, সাম, এনি পার্সেন্টেজ, সুপারলেটিভ ডিগ্রি অর কম্পারেটিভ ডিগ্রি 90% টাইমস থাকলে 90%-এর হচ্ছে এগুলো নট গিভেন হয়। কিভাবে হয় আমি একটু কিছু এক্সাম্পল দিচ্ছি, সবাই একটু এই জিনিসগুলো খাতা কলমে একটু লিখবেন কাইন্ডলি। প্যাসেজে আছে ধরেন, সবাই একটু খাতা কলমে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এত কিছু বলার দরকার নেই, সহজভাবেই বলি। ওকে, 100% স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি নর্মালি গেট হায়ার স্যালারি জবস, এটা আছে হচ্ছে প্যাসেজে। এখন আসেন কোশ্চেনে, ট্রু ফলস নট গিভেন এর কোশ্চেন। কোশ্চেনে আছে যে one student one student from DU Finance Department unfortunately has got poor job. কাইন্ডলি একজন একটু রেসপন্স করবেন, উইলিংলি কেউ আছেন রেসপন্স করার মতো, কথা বলার মতো কেউ আছেন উইলিংলি, বলবেন কেউ? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ভাইয়া একটু বলেন তাহলে এই আনসারটা কি হবে, কেন হবে? জি ভাইয়া, আপনি আনমিউট আছেন, বলেন আনসারটা কি হবে। ভাইয়া, হ্যালো। জি বলেন।
ভাই আমি বলবো। জি জি ভাইয়া বলেন, এই হ্যাঁ, প্যাসেজ আছে এটা, কোশ্চেনে আছে এটা। স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি গেট 100% স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি নর্মালি তারা খুব ভালো স্যালারি জব পেয়ে থাকে। জি এখন কোয়েশ্চেনে আছে ওয়ান অফ দ্য স্টুডেন্ট অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট আনফরচুনেটলি হ্যাজ গট পোর জব। এটা ভাইয়া ফলস। কারণ হচ্ছে অবশ্যই। এখানে বলেই দিছে যে 100% স্টুডেন্টই ভালো ভালো স্যালারি জব পেয়ে থাকে, কিন্তু এখানে যদি বলতো যে 99% স্টুডেন্টে ঢাকা ইউনিভার্সিটি গেট হায়ার স্যালারি জব, যদি 99% স্টুডেন্ট যদি গেট হায়ার স্যালারি জব তাহলে ট্রু হইতো। ওকে ভাইয়া, কিন্তু থ্যাংক ইউ। এখানে এখন বলেন এই আনসারটা কি হবে। এখন এই যে 99% এটা তো স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি নরমালি গেট হায়ার স্যালারি জবস, এখন আনসারটা কি হবে। না আমি আমি হচ্ছে এটা পরবর্তীতে অনেকের বুঝতে সমস্যা হতে পারে, আমি কোশ্চেনটা সম্পূর্ণ আলাদা নিচ্ছি। এখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেনটা আলাদা নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এখন ভাইয়া বলেন যে এখানে ধরেন আছে 99% স্টুডেন্টস, তাহলে এখন আনসারটা কি হবে, ট্রু ফলস অর নট গিভেন। এখন ভাইয়া কি হবে? ট্রু হবে। জি। কেন ভাইয়া ট্রু কেন হবে। আই- এটা আসলে ভাইয়া এখানে ইনফরমেশন তো নাই, কারণ হচ্ছে 99% স্টুডেন্ট নর্মালি গেট ভালো স্যালারি জব পেয়ে থাকে, একজন স্টুডেন্ট আর কি কম স্যালারি জব পাইছে। তো জি জি। ভাইয়া এটা ট্রু হবে, ট্রু, কারণ এখানে ইনফরমেশন দেয়া আছে, নট গিভেন না। ওকে, 99% স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি নর্মালি গেট হায়ার স্যালারি জবস, মানে হুম হুম। ঢাকা ইউনিভার্সিটির 100 ভাগের মধ্যে ধরেন 99। প্রত্যেক বছর রানিং স্টুডেন্ট থাকে প্রায় 30,000, মানে রেগুলার স্টুডেন্ট যারা ধরেন ধরেন সব মিলায় আর কি, হ্যাঁ। প্রত্যেক বছর 6,000-এর মতো করে ভর্তি হয়, তাহলে 5 বছর 5-6 বছর মিলে 30,000 স্টুডেন্ট থাকে। ওকে, তারা পার্ট টাইম জব করে অথবা যে কোনো জব যাই করুক না কেন, সেখানকার মধ্যে ধরেন 99% স্টুডেন্টস হায়ার স্যালারি জব পায়। এখন আপনি বলতেছেন ট্রু, তাই না ভাইয়া, ট্রু। জি হ্যাঁ। ওকে, এখন আপনার সাথে ধরেন আমি একমত হলাম, ট্রু। আপনি আপনি আর আমি কি শিওর যে এই একটা একটা স্টুডেন্ট যে মানে ভালো জব পায় নাই, সে কি 99%-এর মধ্যে নাকি 99%-এর বাইরে, আমি আর আপনি কি শিওর। এটা তো ভাইয়া ওইটা 99% এর বাইরে চলে গেল। না, আমি আর আপনি তো এটাও শিওর না যে তারা 99%-এর বাইরে কিনা। না, এটা তো শিওর না ভাইয়া। শিওর না। ওকে, হুম হুম। শিওরের উচ্চারণটা হচ্ছে শোর। শোর। জি। আমরা হচ্ছে বাঙালি, মানে যেন বোঝা যায়, টিচার যেন বুঝতে পারে, তাহলেই আপনি প্রোনাউন্সিয়েশনে মার্কস পাবেন। আপনার 100%ই হইতে হবে এরকম না। ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে দেখেন, আপনি আর আমি এটা শিওর না যে এটা 99%-এর মধ্যে স্টুডেন্ট কিনা, আবার এটাও শিওর না যে সে 99%-এর বাইরে কিনা, তাই না ভাইয়া। জি ভাইয়া। সো এই টাইপসের যখন হবে, তখন হবে হচ্ছে নট গিভেন। নট গিভেন। দেখেন, প্রথম কোশ্চেনে যখন বলেছিল যে 100% স্টুডেন্টস, আমরা কিন্তু সত্যটা জানি, জানি না, জি জি। সত্যটা জানি যে 100% স্টুডেন্টই ভালো জব পায়, এইটা হচ্ছে প্যাসেজে আছে। সো যেহেতু প্যাসেজে আছে, প্যাসেজে থাকলে সেটাই আমাদের, ওই যে আমি যেটা ফান করে বলি যে সবার উপরে প্যাসেজ সত্য, তাহার উপরে নাই, প্যাসেজ বলেছে মানে এটাই সত্যি। আমাদের আর কমন সেন্স, সাইন্টিফিক ফ্যাক্ট বা অন্যান্য যে কোনো ইস্যু, সোশ্যাল কোনো ইস্যু, সামাজিকতা, এটা সেটা হেন তেন কিচ্ছু আর মানা যাবে না, প্যাসেজে আছে মানে সেটাই। এখানে ধরেন আমরা নর্মালি ভাবতে পারি যে আনফরচুনেট, আরে আনফরচুনেটলি একজন হইতেই পারে, সো এটা ট্রু হবে। সো এটা কোনো চান্স নাই। কিন্তু এখানে এসে দেখেন 99% স্টুডেন্ট হচ্ছে ভালো জব পায়, মানে 1% পায় না। এই এই আল্লাহর বান্দা যে একজন ভালো জব পায় নাই, সে কি 99%-এর মধ্যে কিনা তাও জানি না, 99%-এর বাইরে কিনা তাও জানি না। সো এটা হবে হচ্ছে নট জি ভাইয়া। গিভেন। ওকে, এটা আরো কিছু 1% আরো কিছু ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আমি আরো কিছু কনফিউজিং কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি।
ফিউ এর পর সবসময় প্লুরাল হয়, ফিউ, বোথ, সেভারাল, এগুলোর পর সবসময় প্লুরাল হয়। ফিউ স্টুডেন্টস ফ্রম ডিইউ আনফরচুনেটলি হ্যাভ গট পোর জবস। এখানে আছে হচ্ছে 70% স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি নরমালি গেট হায়ার স্যালারি জবস। তার মানে হচ্ছে ফিউ স্টুডেন্টস, ফিউ স্টুডেন্টস, এইটার আনসার কি হবে? এইটার আনসার কি হবে? এইটার আনসার কি হবে একটু বলেন কাইন্ডলি। তানজির ভাই বলবেন? তানজির ভাই পারবেন, এটা সহজ জিনিস। তানজির ভাই বলবেন এটা কি, আনসারটা কি হবে? ভাইয়া এটা আনসারটা কি কি হবে, কেন হবে, সবার উদ্দেশ্যে একটু বলেন। শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। এখানে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 70% স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি নরমালি গেট হায়ার স্যালারি জবস। তার মানে 70% স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির নরমালি ভালো স্যালারি জব পায়। জি তো এখানে এখানে হচ্ছে প্যাসেজে এটা দেওয়া আছে, তো কোশ্চেনে দেওয়া আছে কি ফিউ স্টুডেন্টস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আনফরচুনেটলি হ্যাভ গট পোর জবস। তার মানে অনলি ফিউ, ফিউ মানে হচ্ছে মানে কিছু সংখ্যক, তার মানে হচ্ছে যতগুলো আপনার স্টুডেন্ট আছে তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট আনফরচুনেটলি হ্যাভ গট পোর জবস। তার মানে এটা 30% এর মধ্যেই পড়ে, এটা নির্দিষ্ট করে বলা, সো এটা ট্রুই হবে। ওকে ভাইয়া, এটা আমাদের মানে খুবই মানে এইরকম ভুলই আমরা নর্মালি করে থাকি, এটা খুবই স্বাভাবিক, আমরা এটাই ভাবি, এটা খুবই স্বাভাবিক। বাট এটা আমরা ট্রেনিং এ আমাদেরকে বলেছে যে অনেক ধরেন 7.5 8 পায়, তারপরে এই টাইপস এর ভুল করে থাকে। সো কেন, আপনি দেখেন ভাইয়া নর্মাল যে আমাদের থিঙ্কিংটা সেটা আপনার 100% সেম, ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট। বাট এই যে 70% স্টুডেন্টস যারা ভালো জব পায়, ফিউ স্টুডেন্টস কি 70% এর মধ্যে না 70% এর বাইরে, এটা কি আমি আর আপনি শিওর? ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, তাহলে এটা নট গিভেন হবে। তাহলে নট গিভেন। বুঝতে ওকে, পারছি। এইগুলা কিন্তু আমরা ধরেন একটু ভুল করে থাকি। ওকে, নট বুঝতে গিভেন, পারছি। আমি আর আপনি তো শিওর না। যদি এখানে বলতো 100% স্টুডেন্টস, তখন যদি ফিউ বলতো বা ওয়ান স্টুডেন্ট বলতো বা হচ্ছে এর বিপরীত কিছু বলতো, তাহলে হচ্ছে আমরা নির্দিষ্ট করে বলতে পারতাম। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, একদম। আমি আরেকটা এগুলা টাইপস, এগুলা একদম ডিটারমাইনার, এগুলা ধরেন অল্প একটা ওয়ার্ডের জন্য পুরো আনসার চেঞ্জ হয়ে যায়। আবার হচ্ছে আবার হচ্ছে ধরেন এই কম্পেয়ার যেগুলো থাকে, অথবা হচ্ছে সুপারলেটিভ যে বিষয়গুলো থাকে, ধরেন তাকে নিয়ে অনেক ভালো কথা বলা আছে, সে ধরেন অনেক ফিলান্থ্রপিক পারসন, সে অনেক মানুষকে কোটি কোটি টাকা দিছে, অনেক হেল্প করছে সমাজে, অনেক কন্ট্রিবিউট করছে, অনেক কন্ট্রিবিউট করছে, কিন্তু প্যাসেজের কোথাও বলা নাই যে সে হচ্ছে অনলি ওয়ান পারসন যে সমাজে কন্ট্রিবিউট করেছিল। শুধু তাকে দিয়ে অনেক কথা বলা আছে, কিন্তু সে যে অনলি ওয়ান পারসন যে সমাজে কন্ট্রিবিউট করেছিল। সো শুধুমাত্র এই অনলি ওয়ার্ডের কারণে আনসারটা হয় হচ্ছে নট গিভেন। নট গিভেন, আচ্ছা বুঝতে পারছি। নট গিভেন শুধুমাত্র অনলি ওয়ার্ডটার কারণে, আর সব সেম। কখনো কখনো সুপারলেটিভ ডিগ্রিটাও এরকম হয়ে থাকে যে তাকে নিয়ে অনেক কথা বলা আছে, এই সেই হেন তেন, কিন্তু কোথাও কম্পারেটিভ ফর্মটা নাই, অথবা হচ্ছে হি ইজ বেটার দ্যান এনি আদার পারসন অফ দ্য সোসাইটি, এই কথাটাও কোথাও বলা নাই, এই জন্য নট গিভেন। বুঝতে পারছি। আচ্ছা, এখানে যদি আমি অন্য আরেক ভাবে দেখি, সাপোজ প্যাসেজে দেওয়া আছে হচ্ছে 70% স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি নরমালি গেট হায়ার স্যালারি জবস, আর কোশ্চেনে হচ্ছে ফিউ স্টুডেন্টস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আনফরচুনেটলি হ্যাভ গট পোর জবস। এই কথাটা তো প্যাসেজেই দেওয়া নাই যে পোর জবস, যদি আমি ওইভাবেও দেখি তাহলে কিন্তু নট গিভেনই হয়। এইভাবেও কি আমরা চিন্তা করতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিন্তা করতে পারেন, এবং কখনো কখনো এভাবেও প্যারাফ্রেজ হয়ে থাকে। হ্যাঁ, তার মানে এটাই ঠিক আছে, তার মানে যে এই পোর জবস কথা তো কোনো প্যাসেজে লেখাই নাই, তো সো এটা দেখলেই নট গিভেন, কত কিছুই হোক। ওকে ভাইয়া, থ্যাংক ইউ।
ওকে, আমি আরেকটা কোশ্চেন করে এটা আমি শেষ করব। এরপর হচ্ছে আমরা আচ্ছা, অন্য অন্য যারা আছেন তারা কি এই যে আমি যেটা বললাম মোস্ট, বেস্ট, তারপরে হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে কেন সুপারলেটিভ অথবা কম্পারেটিভ থাকলে অথবা শুধুমাত্র অনলি একটা ওয়ার্ডের কারণে নট গিভেন হয়? অন্য সবাই কি বুঝতে পেরেছেন? আমি কি একটু যদি স্যাম্পল নেই। অনুপ ভাই, আপনি কি বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন একটু যদি বলতেন 30 সেকেন্ডের মধ্যে। আহ, আমার একটা প্রবলেম আছে, আমি একটা কোশ্চেন। জি জি ভাইয়া বলেন, কি কি কোশ্চেন বলেন। সেটা হচ্ছে যে স্যার আমাদের হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে 99%, যদি একটু কোশ্চেনটা দেখেন আমি একটু বলতে পারি। জি জি ভাইয়া। স্যার এখানে যে প্যাসেজটা তো আমরা স্যার বুঝতে পেরেছি, কিন্তু কোশ্চেনটা যদি এরকম হতো ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফ্রম ডিইউ ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে কি এটা ট্রু হওয়ার কোনো চান্স ছিল? ওকে, ট্রুটা কখন হবে? ট্রুটা হচ্ছে যখন আমরা নিশ্চিত যে প্যাসেজের কথার মাধ্যমে প্যাসেজ টু প্যাসেজ এই কথাটা একদম 100% মিলে গেছে এবং এটার আর কোনো কনফিউশন নাই, তখন হবে ট্রু। কিন্তু দেখেন যখন 99%, ধরেন 30,000 স্টুডেন্ট আছে, 30,000 স্টুডেন্টের মধ্যে 99% হচ্ছে ভালো জব পেয়েছে, এখন হচ্ছে 99%-এর মধ্যে একজন হচ্ছে ভালো জব পায় নাই। ওই একজন তো আমি আর আপনি তো শিওর না ভাইয়া যে তারা 99, ওই একজন 99%-এর মধ্যে নাকি 1%-এর মধ্যে, আমি আর আপনি কি শিওর বলেন অনুপ ভাই? হ্যালো অনুপ ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর আপনি হ্যাঁ কি বুঝতে শিওর পারছি। হতে পারছি যে সে হ্যাঁ আসলে কি 1%-এর মধ্যে নাকি 99%-এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। শিওর না তো, হ্যাঁ, এজন্য হচ্ছে নট গিভেন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে হচ্ছে ধরেন এখানে হচ্ছে জিওগ্লিফস নিয়ে অনেক কথা বলা আছে, যে জিওগ্লিফসটা হচ্ছে হর্সের জিওগ্লিফসটা সবচেয়ে সবচেয়ে হচ্ছে ফেমাস ছিল এবং সবচেয়ে দুর্বোধ্য ছিল, মিস্টেরিয়াস, সবচেয়ে দুর্বোধ্য ছিল। কিন্তু এইটা যে অন্য ক্রিয়েচারের চেয়ে হচ্ছে বেশি হতো, এই দেন কথাটা কোথাও বলা নাই, অন্য ক্রিয়েচারের সাথে কোথাও কম্পারেটিভ ফর্মটা কোথাও বলা নাই। যেহেতু কম্পারেটিভ ফর্মটা কোথাও বলাই নাই, এজন্য হচ্ছে নট গিভেন, নট গিভেন। ওকে, এখন আসেন কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে কি আছে আমরা সবাই একটু পড়ে দেখি। কোশ্চেন নাম্বার 3, এ রিসেন্ট ডেটিং অফ দ্য উফিংটন হোয়াইট হর্স ইন্ডিকেটস, মানে উফিংটন হোয়াইট হর্সের যে সাম্প্রতিক সময়ে একটা মানে সময় নির্ধারণ করা হয়েছিল বা তারিখ নির্ধারণ করা হয়েছিল যে উফিংটন হোয়াইট হর্সটা কোন সময়কালে কোন সময়কালে এই উফিংটন হোয়াইট হর্সটা এসেছিল, সেটা ইন্ডিকেটস করে যে পিপল ওয়ার মিস্টেকেন অ্যাবাউট ইটস এজ। পিপল ওয়ার মিস্টেকেন মানে কি? মানে এটা হচ্ছে প্যাসিভে জনগণকে ভুল শেখানো হয়েছিল বা জনগণ ভুল করেছিল বা জনগণের দ্বারা ভুল করা হয়েছিল অ্যাবাউট ইটস এজ। ইটস মানে হচ্ছে এর, এখানে অ্যাপোস্ট্রফি এস হয় না। ইটস এমন একটা ওয়ার্ড, ইটস মানে হচ্ছে এর, ইটস মানে হচ্ছে এর, ইটস মানে হচ্ছে কি এর, এটা হচ্ছে পসেসিভ কেস, ইটস মানে হচ্ছে এর। তার মানে এ রিসেন্ট ডেটিং অফ দ্য উফিংটন হোয়াইট হর্স ইন্ডিকেটস দ্যাট উফিংটন হোয়াইট হর্সের যে নির্দিষ্ট তারিখীকরণ, এটা ধারণা করা হচ্ছে যে এই সময় এটা করা হয়েছিল বা এটা 2000 বছর আগের বা এটা 4000 বছর আগের, এটা ইন্ডিকেটস করে বা এটা ধারণা দেয় যে পিপল ওয়ার মিস্টেকেন, জনগণকে ভুল বোঝানো হয়েছিল বা জনগণের দ্বারা ভুল করানো হয়েছিল অ্যাবাউট ইটস এজ। আমরা এখন যাই এর এজ সম্পর্কে বা এর ডেট সম্পর্কে কোথায় বলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য হোয়াইট হর্স হ্যাজ রিসেন্টলি বিন রিডেটেড। হোয়াইট হর্স সাম্প্রতিক সময়ে এটা তারিখ চেঞ্জ করা হয়েছে বা নতুন তারিখকরণ করা হয়েছে। হ্যাজ বিন, এটা আমি আগেও বলেছি যে লিসনিং এবং রিডিং এ এটা ব্যাপকভাবে এটা দেখতে পারবেন যে কোশ্চেনে থাকবে হচ্ছে প্যাসিভে আর প্যাসেজে থাকবে মানে অ্যাক্টিভে, অথবা প্যাসেজে থাকবে অ্যাক্টিভ, কোশ্চেনে যে পাবেন প্যাসিভে। সো এটা ফ্রিকোয়েন্টলি পাবেন, এজন্য এগুলোর সাথে আমাদের ইউজ টু হতে হবে। দ্য হোয়াইট হর্স হ্যাজ রিসেন্টলি বিন রিডেটেড, এটাকে হচ্ছে রিডেটেড করা হয়েছে, অ্যান্ড শোন টু বি ইভেন ওল্ডার,
ইভেন ওল্ডার মানে আরো অনেক বেশি বয়সী বা আরো অনেক বেশি বয়স্ক দেন ইটস প্রিভিয়াসলি অ্যাসাইন্ড অ্যানশিয়েন্ট রোমান আয়রন এজ ডেট। প্রিভিয়াসলি অ্যাসাইন মানে অতীতকালে বা অতীতে যে সময়টা নির্ধারণ করা হয়েছিল বা ধারণা করা হয়েছিল অ্যানশিয়েন্ট প্রি রোমান আয়রন এজ ডেট। এই যে প্রি রোমান আয়রন এজ ডেট এটার চেয়েও ওল্ডার। আমাদের দেখেন নির্দিষ্ট জিনিস যদি আমরা ধরতে যাই, এখানে প্রি রোমান আয়রন এজ ডেট অ্যানশিয়েন্ট এগুলা কিচ্ছু না, আমাদের শুধুমাত্র দেখতে হবে যে কোনো একটা সময়ের চেয়ে এটা বেশি ওল্ডার, এটা বেশি ওল্ডার। তার মানে যেহেতু রিডেটেড করা হয়েছে আর কোনো একটা সময়ের চেয়ে আরো বেশি ওল্ডার, তার মানে এখানে এই রিসেন্ট ডেটিংটা কি ইন্ডিকেট করতেছে যে এটা আসলে ভুল ছিল কি ছিল না বলেন তো? এখানে রিডেট করছে এবং এটা আরো বেশি ওল্ডার, মানে আগের যে সময়টা ছিল। রিডেট করার মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি যে আগের যে তারিখটা করা হয়েছিল এটা মিস্টেক হয়েছিল। মিস্টেক হয়েছিল কি হয়েছিল না বলেন? এখানে যে মিস্টেকেনটা কিভাবে আসছে? মিস্টেকেনের পরিবর্তে দেখেন মিস্টেকেনের মিস্টেকেনের পরিবর্তে কি কি আসছে? রিডেটেড মানে হচ্ছে নতুন করে একটা সময় নির্ধারণ করেছে, রিডেটেড। আর সেকেন্ড হচ্ছে কি, and shown to be even older, shown to be even older মানে এতদিন তারা যা ভাবছে সেটার চেয়ে আরো বেশি ওল্ডার, মানে হচ্ছে এটার একটা মিস্টেক। ওকে, এরপরে কি আছে? মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ এনিগম্যাটিক লংম্যান অফ উইলিংটন সাসেক্স, while many historians are convinced the figure historic, others believe that in the work of an artistic. ওকে, এখানে আমরা যে ধরেন ডিরেক্টলি মিস্টেকেন কোনো কিছু পাচ্ছি না, যে মিস্টেকের সিনোনিম বা মিস্টেকের কোনো প্যারাফ্রেজ, বাট ঘটনার দ্বারা কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা মিস্টেক ছিল। সো এইটা হচ্ছে, যেহেতু এখানেও আছে মিস্টেক আর এখানেও আছে রিডেটেড, সো আনসার হবে কি হবে? আমিরুল ভাই বুঝতেছেন? সো আনসারটা হবে হচ্ছে ট্রু। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এরপর আমরা দেখি যে কোশ্চেন নাম্বার 4, হোয়ার ইজ কোশ্চেন নাম্বার 4? হিস্ট্রিয়ানস হ্যাভ কাম টু অ্যান এগ্রিমেন্ট। আচ্ছা, এটা তো কোনো আমাদের নিজস্ব বানানো কোশ্চেন ছিল, এটাও নিজস্ব বানানো কোশ্চেন। ওকে, হিস্ট্রিয়ানস হ্যাভ কাম টু অ্যান এগ্রিমেন্ট মানে হিস্ট্রিয়ানস একটা আমাদের কিওয়ার্ড। ওকে, আমরা পরীক্ষার হলে যেটা করব ভাইয়া, আমাদের হচ্ছে সবগুলা কোশ্চেনের কিওয়ার্ডই আমরা দাগিয়ে রাখবো। দাগিয়ে রেখে আমরা দেখতে পারবো যে এটা যেহেতু 1 থেকে 8, তার মানে এটা প্যাসেজের শুরুতে থাকবে। আর যেটা শেষের দিকের কোশ্চেন, আপনি চোখ বন্ধ করে এটা ধরতে পারেন যে 13 নম্বর কোশ্চেনের আনসারটা প্যাসেজের শেষে থাকবে। 13 নম্বর কোশ্চেনের আনসার কখনোই প্যাসেজের শুরুতে থাকবে না, এটাই স্বাভাবিক। যদি সেটা লিস্ট অফ হেডিংস না হয়, নেম ম্যাচিং অথবা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং টাইপের না হয়, যেগুলো সিরিয়ালি আসে না। সো সিরিয়ালি যেগুলো থাকবে সেগুলো এভাবেই থাকতে হবে, শুরু থেকে শুরু হবে, তারপরে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল মেইনটেইন করবেই। এরপর হিস্ট্রিয়ানস কাম টু অ্যান এগ্রিমেন্ট মানে ইতিহাসবিদরা কি হয়েছে, একমত হয়েছে অ্যাবাউট দ্য অরিজিনস অফ দ্য লং ম্যান অফ উইলিংটন। লং ম্যান দেখেন এখানে এলটা বড় হাতের, ম্যানটা বড় হাতের, সো প্রপার নাউন। সো আমরা খুব ভালো মতো উইলমিংটন, লং ম্যান এগুলো আমরা পেতে পারি। লং ম্যান, শর্ট ম্যান এগুলোর মিনিং করার কোনো দরকার নাই, বা এই জায়গা জাতীয় বিষয়গুলো নামগুলো কঠিন হলেও উচ্চারণ করারই কোনো দরকার নাই। জাস্ট বুঝবেন যে উইলিংটন বা উইংটন যা মুখে আসে বলেন, এই উইংটন ওয়ার্ডটা এখানে আছে কিনা, উইংটন ওয়ার্ডটা আছে কিনা। সো মানে সময় নষ্ট করা যাবে না মোট কথা,
এই ওয়ার্ডটা পাইছেন তো আপনার কাজ শেষ। এই যে সো আমরা পরের লাইনটাই দেখতে পাচ্ছি, মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ দ্য এনিগমেটিক লংম্যান অফ উইলিংটন ইন সাসেক্স, যেটা আমরা পেলাম লংম্যান। আর এটা নিয়ে কি বলা আছে, হিস্ট্রিয়ানস কমপ্লেন অ্যাবাউট দ্য অরিজিনস, মানে এটার উৎপত্তি বা এটা কখন শুরু হয়েছিল এই সম্পর্কে তারা একমত হয়েছে। মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য লংম্যান হোয়াইল মেনি হিস্ট্রিয়ানস, এই যে আমরা সরাসরি পেয়ে গেলাম হিস্ট্রিয়ানস, এখানেও আছে হিস্ট্রিয়ানস, কোশ্চেনেও পেয়েছি হিস্ট্রিয়ানস, প্যাসেজেও পেয়েছি হিস্ট্রিয়ানস। হোয়াইল মেনি হিস্ট্রিয়ানস আর কনভিন্সড, অনেকেই কনভিন্স হয়েছে যে দ্য ফিগার ইজ প্রিহিস্ট্রিক, মানে এটা একটা স্মরণীয়, এটা প্রিহিস্ট্রিক মানে অনেক পুরনো এটা। আদার্স বিলিভ দ্যাট ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ অ্যান আর্টিস্টিক মঙ্ক। মঙ্ক মানে হচ্ছে ধরেন একটা সন্ন্যাসী বা হচ্ছে খ্রিস্টানদের একটা পাদ্রী বিশেষ, ওকে যেটাই বলেন না কেন, ফ্রম এ নিয়ার বাই প্রায়োরি অ্যান্ড ওয়াজ ক্রিয়েটেড বিটুইন দ্য 11th and 15th centuries। দেখেন আমরা যদি বিশেষ করে মিনিংটা নেই, এটা বুঝতে গিয়ে আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা, যে while many historians are convinced about the figure is prehistoric, others believe that it was the work of an artistic monk। মোট কথা হচ্ছে আদার্স বিলিভ দ্যাট বলে অন্য কথায় মোড় নিচ্ছে, মানে অন্য দিকে যাচ্ছে। ওকে, দেখেন আমরা এখানে আমরা কিভাবে এটা ধরতে পারি, যে খুবই সহজ, যে আমরা ধরেন কালকে আমরা একটা একাডেমিক টাস্ক 1, ঈদ উপলক্ষে যেহেতু আমাদের ছুটি থাকবে, সো আমরা চাচ্ছি যে একাডেমিকের টাস্ক 1টা কালকে নিয়ে ফেলতে। যারা একাডেমিকে আছেন, যারা জিটি আছেন তাদের হচ্ছে বুধবার তো আমাদের রাইটিং টাস্ক 2 এর ক্লাস হবে, এরপরে বুধবার বৃহস্পতিবার যদি আপনারা সম্মত হন বা ফ্রি থাকেন বা যদি রাজি থাকেন, তাহলে হচ্ছে আমরা রাইটিং টাস্ক 1 এর ক্লাসটা নিতে যাচ্ছি। সো কেউ কেউ বলতেছেন হচ্ছে আমরা ক্লাস করব, কেউ কেউ বলতেছেন করব না, তাহলে হচ্ছে এগ্রিমেন্ট। আর হচ্ছে যদি সবাই বলেন ক্লাস করব তাহলে এগ্রিমেন্ট, আর কেউ বলতেছেন আমরা করব, কেউ বলতেছেন করব না, তাহলে কি এগ্রিমেন্ট হলো? হিস্ট্রিয়ানস আর কনভিন্সড দ্য ফিগার ইজ প্রিহিস্ট্রিক, আদার্স বিলিভ দ্যাট, মানে অর্ধেক বলতেছে এই প্রিহিস্ট্রিক প্রাচীন কালে হয়েছে, আদার্স অন্যরা বলতেছে না এটা অনেক প্রাচীন কালে হয় নাই, এটা 11 থেকে 15 শতাব্দীর মধ্যেই এটা হয়েছে। সো তাহলে কি এগ্রিমেন্ট হলো জিনিসটা? নট গিভেন। দেখেন আমরা এখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসছি, 2-4 জন ছাড়া কেউ কাউকে চিনি না। সো এখানে মান সম্মান যাওয়ারও কিছু নাই, আসারও কিছু নাই, আমি কাউকে কোশ্চেন করলে জাস্ট আপনার সেলফ ইমপ্রুভমেন্টের জন্যই বলতেছি, সো মাইন্ড করবেন না। প্রিয়াঙ্কা আপু, আপনি যে নট গিভেন বললেন, আপনার রিজনটা বলেন। একটু কুইকলি বলবেন প্লিজ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম তাড়াতাড়ি বলেন যে এই ভাই, দুইটা কেন আপনি নট গিভেন বলে, জাস্ট লজিকটা বলেন। আই এম নট ক্রিটিসাইজিং ইউ, ওকে, দ্যাটস না জাস্ট না ফর ভাই, ইওর আমি ইমপ্রুভমেন্ট। এখানে বলতে চাই ভাই, এখানে অরিজিন নিয়ে তো কিছু বলে নাই, এই কারণে আর কি। Okay, thank you so much for your descriptions. Historians have come to an agreement about the origins. Origins এর আগে দেখেন controversial is the date of enigmatic longman original, while many are convinced the figure is prehistoric. এখানে দেখেন হিস্ট্রিয়ানস হ্যাভ কাম টু অ্যান এগ্রিমেন্ট, সবাই হচ্ছে এগ্রিমেন্টে পৌঁছাইছে। কি ব্যাপারে এগ্রিমেন্টে পৌঁছাইছে? এখানে অ্যাবাউট দ্য অরিজিনস, মানে এটার উৎপত্তি সম্পর্কে, বা এটা কখন এটা হচ্ছে হয়েছিল, বা এটা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল। তার আগে দেখেন যে কথাটা বলা আছে, যে দ্য হোয়াইট হর্স হ্যাজ রিসেন্টলি বিন রিডেটেড, এটা হচ্ছে রিডেট করা হয়েছে and shown to even older than its previously assigned ancient pre-Roman Iron Age date। তার মানে কি এখানে অরিজিনস মানেটা কি ম্যাম বলেন তো, এখানে অরিজিনস এর যে মিনিংটা? প্রিয়াঙ্কা আপু বলেন। জি আপু বলেন প্লিজ। আপু বলেন যে অরিজিনস মানেটা কি, মানে
আপু কি শোনা যাচ্ছে না মনে হয়? ওকে, এখানে অরিজিনস মানে শুধুমাত্র উৎপত্তি না, এটার মূল বা উৎস বা কখন থেকে শুরু হয়েছিল, সো উৎসটা বোঝায়। হ্যাঁ, সো আপনি যদি উৎসটাকে এটা আগেরটা দেখেন, এই যে এখানে হোয়াইল মেনি হিস্ট্রিয়ানস আর কনভিন্সড, কিসের ব্যাপারে কনভিন্সড, এইটা কোন সময়ে হয়েছিল, এই যে মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট, এই ডেটটা নিয়েই তো কন্ট্রোভার্সিয়াল, তাই না? ডেটটা নিয়েই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল চলতেছে তাদের মধ্যে। সো যেহেতু ডেট নিয়ে কন্ট্রোভার্সিয়াল চলতেছে, আর এখানে হচ্ছে অরিজিন বা হচ্ছে মূল বা উৎস বা কখন থেকে এটা শুরু হয়েছিল, কখন থেকে এটা শুরু হয়েছিল, এই জন্য এখানে অরিজিনসটা ডিরেক্ট এখানে ওয়ার্ডটা না থাকলেও এটাকে প্যারাফ্রেজ করে বলা আছে বা সিনোনিম করে বলা আছে, যেটা আগের লাইনই আছে যে মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ দ্য এনিগমেটিক লং ম্যান অফ উইলিংটন ইন সাসেক্স। ওকে, এখন কি আপনি মানে ইয়া হয়েছেন, কনফার্ম হয়েছেন, বা আর কোনো কোশ্চেন আছে কারো? এনিওয়ান, একটু কুইকলি বলবেন। না ভাইয়া ঠিক আছে ভাই, বুঝছি। আপনি একটু বলেন সবার উদ্দেশ্যে যে আপনি এটা কি বুঝছেন, একটু বলেন কেন আনসারটা, কেন ট্রু হলো না ফলস হলো না কেন হলো, একটু বলেন। Historians have come to an agreement about the origins of the longman of উইলমিংটন। ভাই আপনি এখানে যেটা বলেছেন, আমি যেটা অরিজিন নিয়ে যেটা কোশ্চেন তুলছি, আপনি বলছেন যে এটা আগে থেকে এটা আগের লাইনে দেয়া আছে আর কি। জি জি, না না ওইটা সমস্যা নাই, ওই ফরগেট অ্যাবাউট দ্যাট, এখন পুরোপুরি একটু বলেন সবার উদ্দেশ্যে, মানে এই আনসারটা কি হবে কেন হবে। দেখেন ম্যাম, আমি বলি আপনি তারপর বলবেন। এখানে মেইন কি কথাটা ভাইয়া? হচ্ছে যে হিস্টোরিয়ানসরা ইতিহাসবিদরা একমত হয়েছে কিসের ব্যাপারে, অরিজিনস, এটার মূল উৎপত্তি বা কোন সময় এটা তৈরি করা হয়েছিল সেটার ব্যাপারে। কিসের মূল বা উৎপত্তি সম্পর্কে? এই লংম্যান উইলমিংটন, তাই না ম্যাম? লংম্যান উইলিংটনটা কখন শুরু হয়েছিল বা কোন ডেটে হয়েছিল সেটা নিয়ে হচ্ছে এই সবাই একমত হয়েছে। কোশ্চেনেও যেটা বলা আছে মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট, মোর কন্ট্রোভার্সিয়াল, অনেক কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কের বিষয়টা কি, তারিখ, কিসের তারিখ, অফ দ্য এনিগমেটিক লংম্যান উইলিংটন ইন সাসেক্স। সো এইটা নিয়ে হচ্ছে লংম্যান উইলমিংটন, এটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল চলতেছে, কেউ কেউ বলে এইদিকে কেউ কেউ বলে আরেক দিকে। আর কোশ্চেনে আছে এগ্রিমেন্ট, কোশ্চেনে আছে এগ্রিমেন্ট, একমত হয়েছে, প্যাসেজে আছে যে না এগ্রিমেন্ট না, সবাই ভিন্ন কেউ মানে অর্ধেক এইদিকে অর্ধেক আরেক দিকে, এই জন্য আনসারটা হবে হচ্ছে ফলস। ঠিক আছে ম্যাডাম? হ্যালো আপু। জি ভাইয়া বুঝতে পারছি এখন ভাইয়া, ভালো করে বুঝতে পারছি। ওকে ভাইয়া ডেট নিয়ে এখানে কন্ট্রোভার্সিয়াল আছে আর এখানে এগ্রিমেন্ট আছে। That's the ওকে ওকে, difference. ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আর কেউ আছেন বুঝেন নাই? বাইজিৎ ভাই একটু বলেন তো। বাইজিৎ ভাই একটু 5 নাম্বার কোশ্চেনটা একটু পড়েন। হ্যাঁ, ফ্রি আছেন? 5 নাম্বার কোশ্চেনটা একটু পড়েন। আচ্ছা আমি পড়ি। Okay, geoglyphs were created by people placing white chalk on the hillside. On the hillside, এর অর্থটা কি? প্রথমে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো নেব। জিওগ্লিফস ওয়্যার ক্রিয়েটেড, জিওগ্লিফস ওয়্যার ক্রিয়েটেড মানে কি? জিওগ্লিফস গুলোকে তৈরি করা হতো, যেহেতু এটা প্যাসিভে আছে মানে এটা নিজে তৈরি করতে পারতো না, এটা কি তৈরি করা হতো। আর জিওগ্লিফস মানে কি? জিওগ্লিফস মানে হচ্ছে এই যে এখানে মাটি কেটে কেটে যে সুন্দর চিত্র বা একটা ছবি আঁকানো হয় সেটাই হচ্ছে জিওগ্লিফস। এই জিওগ্লিফস কে তৈরি করা হতো বাই পিপল, কাদের দ্বারা তৈরি করা হতো? পিপলের দ্বারা। প্লেসিং হোয়াইট চক, প্লেসিং হোয়াইট চক অন দা হিল সাইড, বাই পিপল প্লেসিং। প্লেসিং এর পরিবর্তে এখানে গ্রামারটা কিভাবে আসছে? গ্রামারটা হচ্ছে এরকম আসছে যে
বাই পিপল হু প্লেস, হু প্লেস মানে যারা রাখে বা স্থাপন করে, হু প্লেসের পরিবর্তে দেওয়া যায় প্লেসিং। যেহেতু পিপল নিজেই রাখতেছে, যেহেতু পিপল নিজেই রাখে, এজন্য হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর পিপলকে দ্বারা যদি রাখানো হতো তাহলে হচ্ছে প্লেসড হতো। যেমন এখানে আছে হচ্ছে ক্রিয়েটেড বাই পিপল, মানে জিওগ্লিফসটা নিজে তৈরি হতো না, এটাকেই তৈরি করা হতো। সো জিওগ্লিফস ক্রিয়েটেড বাই পিপল এটাও এখানে বলা যায়। অথবা এখানে যদি ভার্বের সাথে আইএনজি হয় মানে সে যেটা সে নিজেই করে, পিপল নিজেই করে মানে হচ্ছে প্লেসিং হোয়াইট চক অন দা হিল সাইড। তাহলে জিওগ্লিফস ওয়্যার ক্রিয়েটেড, জিওগ্লিফস কে তৈরি করা হতো বাই পিপল, মানুষের দ্বারা। কিভাবে? প্লেসিং হোয়াইট চক, মানে মানুষ এই যে প্লেস করতো হোয়াইট চকটা রেখে অন দা হিল সাইড। হিল সাইড মানে হচ্ছে আপনার এই যে এই হিল সাইড বা পর্বতের উপর বা ওই জায়গাটার উপর আপনার হোয়াইট চকটা বসিয়ে, হোয়াইট চকটা বসিয়ে এই জিওগ্লিফস গুলোকে তৈরি করা হতো, এগুলোকে তৈরি করা হতো। তাহলে আমরা এটাকে প্যাসেজে দেখি যে এই সম্পর্কে কি বলা আছে, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা, নাকি এই সম্পর্কে কিছু বলাই নেই। ওকে, প্লেসিং হোয়াইট চক অন দ্য হিল সাইড। এখানে দেখেন দ্য মেথড অফ কাটিং দিস হিউজ ফিগার্স, কাটিং দিস হিউজ ফিগার্স মানেই হচ্ছে কি জিওগ্লিফস। ওই যে প্রথমে আমরা পড়েছিলাম মনে আছে, এই যে দেখেন দ্য কাটিং অফ হিউজ ফিগার্স মানে জিওগ্লিফস। বলতে পারি কিনা বলেন? রাগ করছেন, কথা বলতেছেন না যে? কি ছোট ভাই? আমার কয়েকজন ভাই ব্রাদার আছে ক্যাম্পাসের এবং চেনা জানা। ওকে, দ্য কাটিং অফ হিউজ ফিগার্স মানে হচ্ছে অর জিওগ্লিফস, মানে হচ্ছে কাটিং অফ হিউজ ফিগার্স মানে হচ্ছে জিওগ্লিফস। দ্য মেথড অফ কাটিং দিস হিউজ ফিগার্স মানে হচ্ছে জিওগ্লিফস। এই কথাটা বলা অথবা হচ্ছে জিওগ্লিফস ওয়্যার ক্রিয়েটেড, এই কথাটা বলা সেম। দ্য কাটিং অফ হিউজ ফিগার্স বলা আর জিওগ্লিফস ওয়্যার ক্রিয়েটেড এই কথাটা বলা সেম। এখন এটারে কেমনে তৈরি করা হতো একটু একটু হচ্ছে আপনারা বোঝার ট্রাই করবেন। আমি এই কোশ্চেনটা করব, আমি কয়েকবার বলবো, একের অধিকবার। আপনি মানে বুঝবেন তো বুঝবেন, বোঝার উপর আবার বুঝবেন ইনশাআল্লাহ, তারপরে আপনারা আমি ধরবো যে আপনি বুঝছেন কিনা। ওকে, জিওগ্লিফস ওয়্যার ক্রিয়েটেড বাই পিপল হু প্লেস অথবা প্লেসিং হোয়াইট চক অন দা হিল সাইড। এখানে হচ্ছে জিওগ্লিফস কে তৈরি করা হতো প্লেসিং হোয়াইট চক, হোয়াইট চকটাকে বসিয়ে এটাকে তৈরি করা হতো। আর এখানে কি আছে? দ্য মেথড অফ কাটিং দিস হিউজ ফিগার্স মানে হচ্ছে জিওগ্লিফসটাকে তৈরি করা ওয়াজ সিম্পলি টু রিমুভ দ্য ওভারলাইং গ্রাস, overlying grass to reveal the gleaming white chalk below. However, the grass would soon grow over the geoglyph again unless it was regularly cleaned or scoured by a fairly large team of people. On reason that, তাহলে আমরা অন্য কথায় চলে যাচ্ছি। তাহলে এটাকে তৈরি করার সিস্টেমটা কি, জিওগ্লিফস কে তৈরি করার সিস্টেমটা কি? রিমুভ দ্য ওভারলাইং গ্রাস, remove the overlying grass to reveal the gleaming white chalk below. হোয়াইট চক বিলো মানে নিচে যে উজ্জ্বল চাকচিক্য যে হোয়াইট চক আছে সেটাকে রিভিল বা প্রকাশ করার জন্য কি করা হতো? ঘাসটাকে রিমুভ করা হতো। ঘাসটাকে যখন রিমুভ করা হতো তারপরে হচ্ছে যখন গ্লিমিং হোয়াইট চক বের হতো, এইভাবে হচ্ছে এই জিওগ্লিফসটাকে তৈরি করা হতো। আর এখানে কি বলছে? জিওগ্লিফস আর ক্রিয়েটেড বাই পিপল প্লেসিং হোয়াইট চক, হোয়াইট চকটাকে উপরে স্থাপন করে অন দা হিল সাইড, পর্বতের উপর হোয়াইট চকটাকে স্থাপন করে জিওগ্লিফসটা তৈরি করা হতো। আর এখানে বলছে যে স্থাপন করা না, ঘাস সরিয়ে যখন ফেলা হতো, ঘাস সরিয়ে ফেললে হোয়াইট চকটাকে রিভিল হতো, এইভাবে জিওগ্লিফসটা তৈরি হতো। এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বুঝতে যাই, প্র্যাকটিক্যালি একটু দেখাই, এখানে ধরেন পুরোটাই ঘাস আছে, পুরোটাই ঘাস। আমাদের ওই যে ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গার কনভোকেশনে বা শেষ ক্লাসে অনেক সময় দেখবেন যে ঘাস কেটে, অথবা হচ্ছে আজকেও পরশুদিন 2 দিন আগেও দেখলাম 1 জুলাই ঢাকা ইউনিভার্সিটি দিবস যে ছিল, অনেকেই দেখলাম অনেক কিছু দিছে। ধরেন এই পুরোটা ঘাস, পুরোটা ঘাস। এখানে আপনার নাম লিখলেন, এখানে আপনার নাম লিখলেন এ বি, বিটা কিভাবে লিখলেন? আপনি ঘাসগুলো উঠালেন
এ লেখার জন্য এভাবে ঘাসগুলো উঠালেন। ঘাসগুলো যখন উঠালেন, ওই যে সাদা মাটিটা, ওই সাদা মাটিটাকে বলা হচ্ছে হোয়াইট চক। এই যে হোয়াইট চক, সাদা মাটিটাকে বলা হচ্ছে হোয়াইট চক। সো এখানে কোশ্চেনে বলছে যে প্লেসিং হোয়াইট চক, মানে উপরে উপরে হোয়াইট চক বসিয়ে, উপরে হোয়াইট চক আপনি বসালেন, এখানে পুরা এ লিখলেন, এখানে পুরা বি লিখলেন, এখানে সি লিখলেন, এখানে ডি লিখলেন, আপনার আপনার যার যার নাম বা যা লিখতে চান লিখলেন। এখানে কোশ্চেনে বলছে যে হোয়াইট চকটাকে বসানো হয়, আর প্যাসেজে বলছে যে হোয়াইট চক বসানো হয় না। যখন এই উপরের ঘাসগুলো কেটে ফেলা হয়, তখন এই যে মাটির মতো বা নিচের হোয়াইট চকটা অটো বের হয়, নিচের অটো মানে হোয়াইট চকটা অটো বের হয়ে যায়। যখন হোয়াইট চকটা বের হয় তখন হচ্ছে সেটা জিওগ্লিফসটা তৈরি হয়ে থাকে। তাহলে কোশ্চেনে বলতেছে যে হোয়াইট চক স্থাপন করা হয়, প্লেস করা হয়, আর প্যাসেজে বলতেছে ঘাস রিমুভ করা হয়। ঘাস রিমুভ করালে হোয়াইট চক বের হয়ে আসে, রিভিল হয় বা বের হয়ে আসে। এভাবেই হচ্ছে আমাদের জিওগ্লিফসটা তৈরি হয়ে থাকে। তাহলে প্যাসেজের কথা আর কোশ্চেনের কথা এটা কি সেম নাকি বিপরীত নাকি দেওয়াই নাই? বলেন তো আনসারটা কি হবে? অনুপ ভাই বলছেন ফলস। ওকে, আমি জাস্ট কেউ মাইন্ড করবেন না, আমি একটা স্যাম্পল হিসাবে কাউকে জিজ্ঞেস করব। নুহু ভাই আপনি একটু বলবেন প্লিজ। এটা হচ্ছে ফলস। জি জি বলেন কাইন্ডলি, কেন ফলস হবে? কারণ হচ্ছে প্রশ্নে বলতেছে যে চক দেওয়ার পরে এটা তৈরি করা হয়, আর জি প্যাসেজে বলতেছে যে এটা কাটার পরে অটোমেটিক্যালি চলে আসে। এখানে তথ্য আছে কিন্তু তথ্যটা হচ্ছে কন্ট্রাডিক্ট, এজন্য ফলস। ওকে ওকে, থ্যাংক ইউ। না আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে উদ্দেশ্য যে আপনি বলবেন যাতে আমরা সবাই আরো 100% ক্লিয়ার হই, আপনার আইডিয়াটা সম্পূর্ণ সঠিক। ঠিক আছে, কেউ বোঝেন না এরকম কেউ আছেন? ভাই না বুঝে আপনি যায়েন না, হ্যাঁ এখান থেকে আপনি না বুঝে যায়েন না। আপনি কেউ যদি না বোঝেন বলেন। আপনি দেখবেন যে ধরেন আপনি একটা টেস্ট সলভ করলেন, পরের টেস্টে যে যাবেন আগের টেস্টটাকে ভালো মতো একদম মানে ওটারে কি বলে যে এ টু জেড ওয়ার্ড টু ওয়ার্ড আপনি কভার করে ছাড়েন। পরবর্তীতে যে দেখবেন যে সেম টাইপসের ট্রিক্স গুলো আপনাকে আবার দেওয়া হয়েছে। সো আপনার যদি আগের আগের একটা টেস্ট সলভ করে যদি রিসার্চ না করেন, পরবর্তীতে যে আপনার ডেভেলপ হবে না। সো এখানে তো হচ্ছে আপনাকে ডেভেলপ করতে হবে, এজন্য আগের গুলো ভালো মতো সলভ করলে ডেভেলপ হবে। মার্ক দিয়া, আপনি একটু কাইন্ডলি বলেন তো যে এখানে আনসারটা কি হবে, কেন হবে? বলেন। আচ্ছা বলেন, যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন আছে কারো? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। আচ্ছা ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলেন না বারবার, যে ওই যে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট মানে 100% স্টুডেন্ট জি জি মানে বা 99% স্টুডেন্ট অফ ডিউ নরমালি গট হায়ার স্যালারি জবস। হ্যাঁ, ওই এক্সাম্পলটা একটু আবার বুঝাই বলবেন, এটা ঠিক মানে ক্লিয়ার হতে পারিনি। ঠিক আছে ম্যাডাম, আমি হচ্ছে 11:30টার পরে জি আপনি কিন্তু যাবেন না, হ্যাঁ আপনাকে জি ওইটা আমি আবার পুরোপুরি বুঝাই দেবো, ওই 3-4টা কোশ্চেন। এটা ছাড়া জি। কি ধরেন আর কোনো কোশ্চেন আছে? 11:30টায় সবাই যাদের কোশ্চেন থাকবে সবাই থাকবেন, তখন আমি এটা আবার রিপিট করব। ঠিক আছে ম্যাডাম? জি আচ্ছা, আরেকটা বিষয় ট্রু ফলস নট গিভেন হওয়ার জন্য যেটা সবসময় প্রযোজ্য, সেটা হচ্ছে আপনার ট্রু হওয়ার জন্য অবশ্যই ইনফরমেশনটা লাগবে, অবশ্যই ইনফরমেশনটা লাগবে, ইনফরমেশনটা না থাকলে কিন্তু হবে না। ফলস হওয়ার জন্য অবশ্যই ইনফরমেশন থাকতে হবে, কিন্তু বিপরীত ইনফরমেশন। আর ফলস হওয়ার জন্য, ফলস অর নট গিভেন হওয়ার জন্য ট্রু, ট্রু ধরেন 100% এর মধ্যে একটু একটু যদি বিপরীত থাকে ফলস, সম্পূর্ণ যদি মিলে যায় তাহলে হচ্ছে ট্রু। আর একটু যদি না থাকে, ধরেন 5টা ইনফরমেশন আছে, 5টার মধ্যে একটা সম্পর্কে কোনো কথাই বলা নাই, যেমন ধরেন যে
আব্দুর রহিম 2005 সালে ঢাকায় এসেছিল এবং বিজনেসম্যান হিসাবে অনেক সফল হয়েছিল। এটা আছে হচ্ছে কোশ্চেনে। আর প্যাসেজে ধরেন 2005 সাল বলাই নাই, 2005 সাল নিয়ে কোনো কথাই বলা নাই, তাহলে এটা হবে হচ্ছে নট গিভেন। যদিও বাকি কথাগুলো ঠিক আছে, যে সে ঢাকায় এসেছিল, সে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যবসা শুরু করেছিল, সে হচ্ছে প্রথমে 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, অথবা সে হচ্ছে শ্রমিক ছিল, অথবা আরো অন্য অন্য কথা, যদিও 5টা ইনফরমেশন ঠিক আছে, একটা ইনফরমেশন সম্পর্কে কিছুই বলা নাই, সো নট গিভেন। ওকে, আরেকটা আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেনটা হচ্ছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হবে হচ্ছে ফলস। নির্মাণ কৌশলটা একটু ঘুরিয়ে বলছে। দেখেন এই টাইপস এর কোশ্চেন গুলো আমাদের ভুল বেশি হওয়ার চান্স একটু বেশি, কারণ এটা এই এই সব সম্পর্কে আমরা অতটা আগের থেকে প্রিপেয়ার্ড না বা জানি না, যদি রিডিং পড়ে আমরা অর্থটা না বুঝতে পারি। এরপরে কি আছে, মেনি জিওগ্লিফস ইন ইংল্যান্ড আর নো লঙ্গার ভিজিবল, মানে ইংল্যান্ডের অনেক জিওগ্লিফস আর দেখা যায় না, আর নো লঙ্গার ভিজিবল। তাহলে কি দেখা যায় না? ইংল্যান্ডের জিওগ্লিফস। তাহলে হচ্ছে ইংল্যান্ডের এই জিওগ্লিফসটা আর দেখা যায় না। সো এই কথাটা কোথায় বলা আছে? আমরা জানি এগুলো সবসময় সিরিয়ালি থাকবে। সো যেহেতু 5 নাম্বার এখানে আছে, এর পরেই থাকবে। would grow soon cleaned by people on reason that the vast majority of hill figures have disappeared. Vast majority of hill figures have disappeared is that when the tradition associated with the figures faded, people no longer bothered or remembered to clear away the grass to expose the chalk outline. Furthermore, over hundreds of years, the outlines would something change due to people not always cutting. এই যে সিস্টেমটা হচ্ছে, যখন মানুষ ঘাসগুলো কাটে উপর থেকে, হোয়াইট চকটা বের হয়, এই জিওগ্লিফসটা তৈরি হয়, আবার কিছুদিন পর পর কাটতে হয়। এই যেখানে হচ্ছে দ্য গ্রাস would soon grow over the geoglyph, এটা আবার হচ্ছে এটা ঘাসটা জন্মায়, এজন্য হচ্ছে আবার এগুলা কাটতে হয়, তাহলে হচ্ছে এটা থাকে। আর পরবর্তীতে এসে বলছে যে নো লঙ্গার বোদার্ড অর রিমেম্বার্ড, মানুষ আস্তে আস্তে এটা ফেডেড বা হচ্ছে স্যাঁতসেঁতে বা হচ্ছে এটা মলিন হয়ে গেছে। কেন? কারণ এটা মানুষ আর এটা নিয়ে কোনো চিন্তাই করে না। Furthermore, over hundreds of years, the outlines would something change due to people not always cutting the exactly the same place, thus creating a different shape to the original. Any ancient hill figure survived in England today is testament to the strength and continuity of local customs and beliefs, which in one case at least must stress back over millennia. মানে অল্প কিছু দেখা যায়, one case at least, শুধুমাত্র কিছু কিছু জায়গায় দেখা যায়, যারা হচ্ছে the fact that any ancient hill figure survived at in England, এই যে ইংল্যান্ড অর্থটা পেয়েছি। আর এখানে আছে হচ্ছে দেখেন প্রথম লাইনটাই যেটা বলা আছে যে on reason that vast majority of the hill figures have disappeared, মানে disappear হওয়ার কারণগুলো সে বর্ণনা করতেছে। আমাদের তো ভাই কারণ জানার দরকার নাই, আমাদের দরকারটা কি? আমাদের দরকারটা হচ্ছে এই ভাস্ট মেজরিটিটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের কারণ। এই ভাস্ট মেজরিটিটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো এখানে প্যাসেজে আছে হচ্ছে ডিসঅ্যাপিয়ার, আর এখানে আছে নো লঙ্গার ভিজিবল। এটা কি সম্পূর্ণ বিপরীত কথা না একই কথা? নো লঙ্গার ভিজিবল আর ডিসঅ্যাপিয়ার দুটো কি সেম না বিপরীত? এখানে আছে হচ্ছে আর নো লঙ্গার ভিজিবল, আর এখানে আছে হচ্ছে হ্যাভ ডিসঅ্যাপিয়ার। সেম। সো যে সেম যেহেতু আছে এই জন্য হচ্ছে এটার আনসারটা হবে ট্রু। আনসারটা হবে ট্রু। ওকে, আপনারা যেটা করবেন যে অবশ্যই বিগিনার যারা, তারা অবশ্যই প্যাসেজ অন দিয়ে শুরু করবেন। আপনি ধরেন যে ক্যামব্রিজ 16 বা ক্যামব্রিজ 11, 12, 13, 14, 15, 16 শুধুমাত্র প্যাসেজ অনটা সলভ করলেন। কারণটা হচ্ছে কি, প্যাসেজ অনে দেখবেন যে এগুলা দিয়ে শুরু করবেন, এখানে থাকে হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু ফলস নট গিভেন। সেম ট্রু ফলস নট গিভেন গুলো আবার প্যাসেজ 3 তে থাকে, আবার প্যাসেজ 2 তেও হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, প্যাসেজ 3 তেও অনেক সময়
ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে, নোট কমপ্লিশন বা সেন্টেন্স কমপ্লিশন বা সামারি কমপ্লিশন, যেটা একটু কঠিন থাকে কিন্তু ফিলিং দ্য ব্লাঙ্কসই থাকে। সো ফিলিং দ্য ব্লাঙ্কস আর ট্রু ফলস নট গিভেনের এই ট্রিক্স গুলো যদি ভালো মতো ধরতে পারেন, আপনার ইনশাল্লাহ মিনিমাম 20টা কোশ্চেন আপনি কমন পাবেন, whether it is general training test or academic reading test, no problem at all, but questions are same. সো যারা বিগিনার তারা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস দিয়ে শুরু করবেন, শুধুমাত্র প্যাসেজ 1টা কমপ্লিট করেন, এমন ভাবে কমপ্লিট করেন যেন আপনার একটা কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ আমার এই 13টার মধ্যে অ্যাটলিস্ট 10-12টা হবে আমার 6 পাওয়ার জন্য, আর হচ্ছে টোটাল 27টা থেকে 10-12টা কারেক্ট করা দরকার, এখান থেকে 10-12টা আর টোটাল 27টা থেকে ধরেন 11টা, তাহলে 12 আর 11 হচ্ছে 23। সো 23 হলেই মিনিমাম 6, আর এর যত বেশি পাবেন তত ভালো। বাট এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আগাতে হবে, একেবারে সব ধরে হতাশ হলে চলবে না যে আমি তো আল্লাহ, আমি তো এমসিকিউর কিছুই পাই না, আমি তো লিস্ট অফ হেডিংস কিছুই বুঝতেছি না। সো আপনারা আপাতত ট্রু ফলস নট গিভেন, ফিলিং দ্য ব্লাঙ্কস, প্যাসেজ 1টা খুব ভালো মতো সলভ করেন। আর ইন দ্য মিড টাইম আমরা হচ্ছে লিস্ট অফ হেডিংস এর ক্লাস হবে, এমসিকিউ এর ক্লাস হবে, নেম ম্যাচিং এর আলাদা ক্লাস হবে, রিডিং এর ক্লাস গেল কেবল 2টা। সো আরো আমাদের টোটাল 7-8টা ক্লাস হবে, 7টা ক্লাস হবে, আরো 5টা ক্লাস আছে। সো 5টা ক্লাসে মিনিমাম 5টা টপিকস তো হবেই, আর অন্য কিছু টপ যেগুলো আছে ওগুলো দিয়ে তো আমাদের আরো ডিসকাস ইনশাআল্লাহ হবে। সো এখানে পরের কোশ্চেনটা কি আছে, the shape of some geoglyphs have been altered over time. কিছু জিওগ্লিফস এর আকার আকৃতিটা সময়ে সময়ে কি হয়েছে, অল্টার্ড হয়েছে, পরিবর্তন হয়েছে, অল্টার্ড হয়েছে বা পরিবর্তন হয়েছে, কথাটা সত্য না মিথ্যা না হচ্ছে এই সম্পর্কে কিছু বলাই নাই, এটা আমরা একটু দেখি যে এই কথাটা কোথায় বলা আছে। এখানে কিওয়ার্ডটা কি, যে অল্টার্ড, পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে, শেপ, কিসের শেপ, জিওগ্লিফস এর শেপ। সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, শেপ আর অল্টার্ড। শেপ পরিবর্তন হয়েছে, আমরা খালি দেখবো যে শেপ পরিবর্তন হয়েছে, কথাটা সত্য মিথ্যা নাই সম্পর্কে কিছুই বলা নাই। তাহলে দেখেন শেপ নিয়ে কোথায় বলা আছে, furthermore over hundreds of years the outlines would something change due to people, outlines, the outlines would something change due to people not always cutting in exactly। তাহলে ধরেন আউটলাইন্স বা এটার গঠন আকার আকৃতি, আর এখানে হচ্ছে শেপ, তাহলে কেন পরিবর্তন হলো ওটা আমাদের জানার দরকার নেই। আপনি আমি এইটুক পরে আমাদের মাথা একদম হ্যাং হয়ে যাবে, কিন্তু যেটা আমাদের দরকারই নাই। আমাদের সবসময় ফোকাস থাকতে হবে, আমাদের দেখতে হবে কোশ্চেনে চেয়েছে কি, এখানে চেয়েছে যে জিওগ্লিফস এর আকারটা পরিবর্তন হয়েছে টাইম টু টাইম, এটা আসলে পরিবর্তন হয়েছে কি হয়েছে না এইটা আমাদের দেখতে হবে। তার মানে দেখেন এখানে বলা আছে যে ওভার 100 অফ ইয়ার দ্য আউটলাইন্স উড সামথিং চেঞ্জ, এই লাইনটা আমাদেরকে বের করতে হবে যে কোন লাইন থেকে কোন লাইনের আনসার। মোস্ট অফ দ্য কেসেস ফিলিং দ্য ব্লাঙ্কস আর ট্রু ফলস নট গিভেন যদি প্যাসেজ 1 এ থাকে, জাস্ট একটা লাইন থেকেই একটা লাইনের আনসার হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর অবশ্যই প্যাসেজ 2 প্যাসেজ 3 তে থাকলে একটু কঠিন হয় বা দুই লাইন 3 লাইন মিলে আসে, বাট ওখানেও অনেক সময় এক লাইন থেকেও আসে। সো দ্য আউটলাইন্স উড সামথিং চেঞ্জ, আউটলাইন্স মানে ওখানে শেপ, অল্টার্ড মানে হচ্ছে পরিবর্তন, altered মানে হচ্ছে পরিবর্তন, is the synonym, altered is the synonym of change. So alter মানে হচ্ছে চেঞ্জ, alter মানে হচ্ছে চেঞ্জ। সো সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যাদির ভিত্তিতে আমাদের আদালত এই মর্মে প্রতীয়মান হইল যে আনসারটি হবে ট্রু। ওকে, এখন আসেন দ্য ফেম অফ দ্য, জি ভাই বলেন, জাফর ভাই কোশ্চেন বলেন। বলেন ভাই কি কোশ্চেন। হ্যালো জি জি ভাই বলেন। ভাই শোনা যাচ্ছে? জি জি এই যে আগের কোশ্চেনটাতে মেনি জিওগ্লিফস ইন ইংল্যান্ড আর নো লঙ্গার ভিজিবল, হ্যাঁ জি জি এখানে তো এই যে এখানে তো ইংল্যান্ডের কথা ওই রকম ভাবে, যেমন এখানে প্রথমেই বলছে 56 হিল
figures scattered around the England, মানে 56 hill figures are scattered around the England, প্রথম প্যাসেজে প্রথমটা লাইনে। হ্যাঁ, তারপর যে এখানে যে এসে বললো যে one of the reason that vast majority of hill figures have disappeared is that when the tradition are associated with the figure faded, people no longer bother এই যে এই লাইনটা। হ্যাঁ, এটা যে ইংল্যান্ডেই হয়েছে এরকম তো কোনো কিছু জাস্ট ইংল্যান্ড ছাড়াও তো হইতে পারতো। এই যে ওকে ওকে দেখেন এই কথাটা এখান থেকে ওকে ভাই আই গট ইওর কোশ্চেন। এই কথাটা এখান থেকে শুরু হয়েছে, অন রিজন দ্যাট দ্য ভাস্ট মেজরিটি অফ হিলস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, তাই না? এখানে ডিসঅ্যাপিয়ার হওয়ার কারণগুলো অনেকগুলো কারণ আছে, ডিসঅ্যাপিয়ার কারণগুলো হচ্ছে এগুলো, কিন্তু দেখেন এইটুক পর্যন্ত ডিসঅ্যাপিয়ার হওয়ার কারণ। এরপর হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট এনি অ্যানশিয়েন্ট হিল ফিগার সারভাইভ এট অল ইন ইংল্যান্ড টুডে ইজ টেস্টামেন্ট টু দ্য স্ট্রেংথ, মানে কিছু সারভাইভ করতেছে, তাই না? এনি অ্যানশিয়েন্ট হিল ফিগার সারভাইভ মানে কোন প্রাচীন হিল ফিগার্স এর এইটা যদি সারভাইভ করে ইন ইংল্যান্ড, কেন করে? স্ট্রেংথ এন্ড লোকাল কাস্টমস এন্ড বিলিফস, লোকাল কাস্টমস এন্ড বিলিফস এর কারণে করে। অন কেস অ্যাট লিস্ট মাস্ট ট্রেস ব্যাক ওভার মিলেনিয়া। তার মানে এখানে এই ইংল্যান্ডের কথাটা দেখেন আমি অলরেডি আন্ডারলাইন করেছিলাম। তার মানে এই আনসারটা এখান থেকে শুরু হয়েছে, যে এটার কারণটা কি? ডিসঅ্যাপিয়ার হওয়ার কারণগুলো বলেছে, ডিসঅ্যাপিয়ার হওয়ার কারণগুলো বলেছে, এবং শেষে বলেছে যে ইংল্যান্ডের এই কিছু কিছু আছে, কেন আছে? তাদের নিজস্ব বিলিফ বা কাস্টমস, একটা তাদের নিজস্ব মানে অনেক অতীতকাল থেকে চলে আসা কাস্টমস এর কারণে এটা হচ্ছে। তো এখানে দেখেন আলটিমেটলি ইংল্যান্ডের কথাই বলা আছে। আর এখানে ডিসঅ্যাপিয়ার হওয়ার কারণগুলো কিন্তু এখানে ইংল্যান্ডের কথাগুলো বলতেছে, এই ডিসঅ্যাপিয়ার হওয়া বা নো লঙ্গার ভিজিবল হওয়ার ব্যাপারগুলোই এখানে বলা হচ্ছে, তাই না ভাই? জি ভাইয়া, আমি ওই মাস স্ট্রেচ ব্যাক ওভার দ্য মেলিনা, এটার অর্থটা কি দাঁড়াইলো ভাইয়া? কই কই ওই লাস্ট লাইনেই ভাইয়া, ওই যে যেটা কাটছেন, ওই যে ওয়ান কেস অ্যাট লিস্ট মাস্ট স্ট্রেচ ব্যাক ওভার মেলিনা, মিলেনিয়া। ওকে, হ্যাঁ হ্যাঁ, মিলেনিয়া হচ্ছে ধরেন সহস্রাব্দ, 10 লক্ষ বছর বা ইয়ে, হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ, মাস পুরো লাইনের অর্থটা কিসটা কি দাঁড়ায়? এখানে একদম শুরু থেকে আসেন, দ্য ফ্যাক্ট দ্যাট এনি অ্যানশিয়েন্ট হিল ফিগার্স, মানে সত্য ঘটনা যে অনেক প্রাচীন যে হিল ফিগার সারভাইভ করতেছে এট অল ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে কেন সারভাইভ করতেছে? টুডে ইজ টেস্টামেন্ট টু দ্য স্ট্রেংথ এন্ড কন্টিনিউটি অফ লোকাল কাস্টমস এন্ড বিলিফস, স্থানীয় যে প্রথা এবং বিশ্বাসের চলমান রাখার কারণে, এন্ড স্ট্রেংথ অফ টেস্টামেন্ট, টেস্টামেন্ট বা ওদের কোন একটা ধরেন এটা তো গীতা, যে তাদের যে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, তাদের একটা স্ট্রেংথ বা ওই ধর্মীয় বিশ্বাস বা কাস্টমস যা অনেকদিন থেকে চলে আসা যে বিষয়টা, এগুলোর কারণে তারা হচ্ছে এটা এখনো সারভাইভ করে আছে। আর এই কথার পরবর্তীতে কি বলছে? মাস্ট স্টেস ব্যাক ওভার মিলেনিয়া, যেটা শত বছর ধরে বা অনেক শতাব্দী ধরে যেটা চলে আসতেছে, ব্যাক ওভার মিলেনিয়া মানে অনেক আগে থেকেই যেটা মানে কঠোরভাবে এদের কাছে ব্যবহার হচ্ছে বিষয়টা বা চলে আসতেছে, এটা হচ্ছে একটা আইডিয়া আর কি। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, ওই পরের লাইনে এই লাইনে এসে কন্টিনিউশন হয়েছে আর কি। জি জি, তাহলে ধরেন এইটা ওদের চলমান একটা নীতি বা বিশ্বাস, যেটা অনেক বছর ধরে থেকে মিলেনিয়া বা শত সহস্র বছর ধরে যেটা চলে আসতেছে, এই কারণে তারা এটা করে, মানে এই কাজটা এখনো করে। এই সবগুলো কাজ কোথায় হচ্ছে? ইংল্যান্ডে হচ্ছে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই ইংল্যান্ড এই ওয়ার্ডটা হচ্ছে একদম শেষে আছে, বাট এখানে এই হিল ফিগারসটা ইংল্যান্ডেই, এর বিপরীত হ্যাঁ হ্যাঁ, ওই লাস্ট লাইনে আসছে। আবার ওই যে প্রথম, যদি আমি প্যাসেজের প্রথমের দিকে যাই, তাহলে হচ্ছে দেয়ার আর 56 হিল ফিগার স্ক্যাটার্ড অ্যারাউন্ড দ্য ইংল্যান্ড, দ্যাট মিন্স তো আরো 44টা আউটসাইড অফ ইংল্যান্ড, তাই না ভাইয়া? জি জি। ওকে, তাহলে হচ্ছে আমরা 8 নাম্বার কোশ্চেনটা দেখি। দ্য ফেম অফ দ্য উইফিংটন হোয়াইট হর্স ইজ ডিউ টু ইটস সাইজ। এই ফেম মানে খ্যাতি, কিসের খ্যাতি? উইফিংটন হোয়াইট হর্স, উইফিংটন হোয়াইট হর্সের খ্যাতিটা কিসের জন্য? এর সাইজের কারণে, এর সাইজের কারণে। এখানে কোশ্চেনে দেখেন সাইজ নিয়ে অনেক কথা বলা আছে। দ্য উইফিংটন ইজ এ ইউনিক, এটা একমাত্র স্টাইলিশ রিপ্রেজেন্টেশন অফ এ হর্স, হর্সের একটা স্টাইলিশ রিপ্রেজেন্টেশন কনসিস্টিং অফ এ লং স্লিক ব্যাক, অনেক লম্বা, এরপরে হচ্ছে স্লিক ব্যাক, এরপরে হচ্ছে
থিন ডিসজয়েন্টেড লেগস, এই যে বিচ্ছিন্ন পাতলা বিচ্ছিন্ন পা, থিন স্লিক ব্যাক, ব্যাক মানে হচ্ছে পিঠ, মানে স্লিক মানে হচ্ছে মসৃণ বা সমান, মসৃণ মসৃণ পিঠ, থিন ডিসজয়েন্টেড লেগস বিচ্ছিন্ন পা, এন্ড এ স্ট্রিমিং টেইল একটা প্রবাহিত লেজ, এন্ড এ বার্ড লাইক বিগ হেড একটা পাখি, সে পাখিটা কিসের মতো আপনার হচ্ছে লাইক বিগ হেড, বিগ মানে হচ্ছে বাঁকা, বাঁকা এই মাথা যেটা থাকে। সো the elegant creature almost melts into the landscape. The horse is situated 2.5 kilometer from Upington. এখানে দেখেন, এখানে হচ্ছে সাইজের কথা আপনার হচ্ছে এখানে নানান কথা বলা হচ্ছে, স্টাইলিশ রিপ্রেজেন্টেশন, স্লিক ব্যাক, ডিসজয়েন্টেড লেগস, তারপরে হচ্ছে এটা আরো গুণগান করা আছে। কিন্তু এটা যে হচ্ছে এটার ফেম বা এটার যে বিখ্যাত, এটা যে কিসের কারণে বিখ্যাত, এটা যে বিখ্যাত কিসের কারণে এটাই স্পেসিফিক কোথাও বলা নাই। বলা থাকুক যে এটা ইউনিক, এটা হচ্ছে আপনার কি কি তার গঠন কি রকম, সে হচ্ছে স্টেমিং টেইল আছে, লেজ আছে, পা আছে, কিন্তু এটা কিসের কারণে বিখ্যাত এটা কোথাও বলা নাই। এটা যে সাইজের কারণে বিখ্যাত সেটাও বলা নাই, এটা যে সাইজের কারণে বিখ্যাত সেটাও বলা নাই। বাট কিছু কিছু থাকবে একটু যে পাশ কাটায় যাবে, কিন্তু ডিরেক্ট যদি না থাকে বা হচ্ছে আমাদের অর্থের সাথে অর্থ যদি না মেলে, তাহলে সেটা হচ্ছে ট্রু দিতে পারবো না, অথবা ফলস, বিপরীত তথ্য না থাকলে ফলসও দিতে পারবো না। সো আমাদের আনসার হচ্ছে নট গিভেন। ওকে, নর্মাল ক্লাস আজকের মধ্যে এখানেই সমাপ্তি। যাদের কোশ্চেন আছে কাইন্ডলি কোশ্চেন করেন, যে কোনো কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন নিয়েও কোশ্চেন করতে পারেন, বা অন্য যে কোনো কোশ্চেন থাকলেও সেটাও কোশ্চেন করতে পারেন। আর ওই যে আপু বলছিলেন যে আপনার ওই 100% স্টুডেন্টস বা এগুলো নিয়ে একটু কনফিউশন, ওগুলোও ডিসকাস হবে।